আমাদের প্রতিটা রো এজেন্টের সাথে কন্ট্রাক্ট করো তাড়াতাড়ি করে। কেন স্যার, কোনো মিশন আছে নাকি? মিশন তো আছে, আগে সবাইকে ডেকে আনো। আমি কথা বলে নিচ্ছি তাদের কাছে। জি স্যার, আমি সবাইকে খবর দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে সব এজেন্টের কাছে মেসেজ চলে আসে। সবাই মেসেজ পেয়ে চলে আসে হেডকোয়ার্টারে। একে একে সব এজেন্ট আসতে থাকে। কিছুক্ষণ পরে সবাই তো চলে এসেছে তাহলে। জি স্যার, সবাই এসেছে। কিন্তু স্যার, একজন এখনো আসেনি। কে আসেনি? পারভেজ হোসেন আকাশ, সে এখনো আসেনি। ওটা আবার কে? আকাশ বলতে একে, যাকে আপনি একে বলেছিলেন। আর আগে বলবে তো, আমি তো ওর আসল নামটাই চাই না। আচ্ছা, ও কেন আসেনি? কিছু কি বলেছে? ও তো একটা মিশনে গিয়েছে, সেখান থেকে আসতে তো 3 দিন লেট হবে। তাহলে একটা কাজ করো, তোমাদের যে কারণে ডেকেছি তোমরা হয়তো জানো। আমাদের বর্তমানে যিনি মেজর ছিল উনি তো এখন রিটায়ার্ড করেছে। স্যার, আমরা তো মাফিয়া ছাড়া আর কাউকে চিনি না। তাছাড়া নিজের পরিবার আর আত্মীয় স্বজনের বাইরে আমরা তেমন কাউকে আর চিনি না। আচ্ছা, এখন আমাদের যা বলার ছিল, ওনার হাতে এখনও কিন্তু পারমাণবিক বোমা অ্যাক্টিভ করার শক্তি আছে। মানে ওনার হাতের ওই চাপ, সেজন্য আমি খবর পেয়েছি ওনাকে কেউ কিডন্যাপ করে ওনার ওই হাতের চাপ নিয়ে নিতে চায়। কিন্তু স্যার, ওনার এই আঙ্গুলের চাপ চ্যালেঞ্জ করে অন্য কারোটা ঠিক করে দিলেই তো হয়। সমস্যা এখানে, এই ফিঙ্গার 1 বছর ছাড়া পরিবর্তন করা সম্ভব না, কেননা 3 মাস আগেই পরিবর্তন করা হয়েছে। এখন আবার পরিবর্তন করতে গেলে মিসাইল লক হয়ে যাবে। তাহলে স্যার, এখন আমাদের করণীয় কি তা যদি একটু বলতেন। আমি চাইছি তোমাদের মধ্যে কোনো একজন ওনার বাড়িতে থেকে ওনাকে সব বিপদ থেকে রক্ষা করতে হবে। এরকম মিশনের জন্য আকাশই যথেষ্ট। কিন্তু আকাশ তো মিশনে। 3 দিনের ভিতরে চলে আসবে। ঠিক আছে, অপেক্ষা করলাম তাহলে। এরপর বাকি এজেন্টগুলো চলে যায় ওদের কাজে। এদিকে গল্পের নায়ক কি করতেছে সেটা একবার দেখে আসি চলুন। রাতের অন্ধকারে বসে আছে এক ঘন জঙ্গলের মধ্যে। সাথে রয়েছে আরও কিছু এজেন্টের সাথে। ওরা অপেক্ষা করে যাচ্ছে তখন এই জায়গায় ট্রাকগুলো আসবে। কেননা ওরা যেখানে আছে ওই জায়গায় একটা পাহাড়, আর পাহাড়ের নিচে আছে নদী। এর মাঝখানে একটা জায়গা আছে, ওইখানেই রয়েছে কয়েকটা তাঁবু। আর এখানেই হবে আজকের মিশন। কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। ভোর হতে আর 1 ঘন্টা লাগবে তখন। স্যার, এখানে আর কতক্ষণ থাকবো? সে 4 ঘন্টা ঘরে বসে আছি। ট্রেনিং করানোর সময়ে তোমাদের তো শেখানো হয়েছিল কিভাবে একই জায়গায় একই পজিশনে অনেকটা সময় ধরে থাকা যায়। সে ট্রেনিং কি ভুলে গেছো? ট্রেন্ডিং তো মনে আছে, কিন্তু দেখছেন না আশেপাশে কত কি অবস্থা। তাও চুপচাপ থাকো। কিন্তু স্যার, আমাকে তো একটু হালকা হতে হবে। 5 মিনিটের ভিতরে আবার ফিরে আসবে, সময় যেন নষ্ট না হয়। জি স্যার, তাই হবে। এদিকে আকাশ বাকিদের সাথে কথা বলতে থাকে। কেননা বাকিদের এক একজনকে এক একটা জায়গায় রাখা হয়েছে, কেউ গাছের ওপরে আর কেউ পাহাড়ের ভেতরে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে হঠাৎ ওখানে 5টা ট্রাক আসে। স্যার, ট্র্যাক তো এসেছে, এবার করণীয় কি? যেসব যন্ত্রপাতি আনতে বলেছি তা নিয়ে এসেছো তো? সব কিছু এনেছি আমি। এরপর সেগুলো পিট করে নেয়। তারপর দূরবীন দিয়ে দেখতে থাকে, সাথে হলোগ্রাম সেট করে, মেশিনের সাথে সেট করে দেয়। এর সুবিধা হলো এক্স রে মতো করে সব কিছু দেখা যাবে, কোন ট্রাকে কী কী আছে সবটা দেখা যাবে। আকাশ সবগুলো ট্রাক দেখতে থাকে এক এক করে। প্রতিটা ট্রাকের মধ্যে মেয়ে আছে, আর ওদের বিদেশে পাচার করে দেওয়ার হচ্ছে এদের মূল কারণ। সবটা আকাশ ওর এজেন্টদের বলে। স্যার, এখন তাহলে আমরা কি করব? আগে দেখো কি কি হয় এখানে। তখনই ওখানে একটা জাহাজ আসার শব্দ হয়, ওরা শুনতে পায়। একটা জাহাজ আসতেছে। ওটাকে আসতে দে, যখন ওদের সব লোক বের হবে তখন শুধু টার্গেট করে করে ওদের মেরে ফেলবি। ঠিক আছে, তাই করব। এদিকে এরা তো ওদের পজিশন নিতে থাকে। অন্যদিকে একজন লোক কল দেয় মেজরকে। ওনাকে কল দিয়ে কিছু কথা বলে। উনি কল কেটে আবারও কল দেয় এজেন্সিতে। ওখানে এজেন্সি স্যার কল রিসিভ করে। জি, কি বলছেন? আমি মেজর শাহজাহান বলতেছি। আপনি কেন কল করতে গেলেন? আমি তো বলেছি 3 দিন পর আপনার একটা ব্যবস্থা আমি করে দিব। আমি ওটার জন্য কল করিনি।
তাহলে কেন কল করেছেন? আমার বন্ধুর মেয়েকে খুঁজে পাচ্ছে না। কতদিন ধরে? এই তো 3 ঘন্টা ধরে। স্যার হয়তো কোনো বান্ধবীর বাসায় অথবা ভার্সিটিতে। আরে ওরা পিকনিকে গেছে, ওখান থেকে কারা যেন আমার বন্ধুর মেয়েকে তুলে নিয়ে গেছে। স্যার এটা তো ওই জায়গার আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে জানাতে পারতেন। তুমি তো জানো আমি ওখানকার তেমন কিছুই বুঝি না, জানি না। তুমি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। এরপর বাকি ডিটেলসগুলো নিয়ে নেয় ওখান থেকে। আসলে শাহজাহান আর রে এজেন্সির প্রধান, ওরা বন্ধু সেই ছোটোবেলা থেকে। এরপর দুজন দুই দিকে চলে আসে কাজের ব্যাপারে। এদিকে এজেন্সির স্যার ওই জায়গার পুলিশ স্টেশনে কল দিয়ে জানায় ব্যাপারটা। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঘটনাস্থানে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কেউ কোনো ফোন করেনি। তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাও। এদিকে পুলিশ অফিসার বেরিয়ে পড়ে। তাহলে বুঝলেন তো ভাই, এত দিকে কত রকমের সমস্যা। একটা সমস্যা ঠিক না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায়। এরা এদের সমস্যার সমাধান করুক, আমরা বরং দেখি আকাশ ওইদিকে কী করতেছে। এখন কি করবি? ওই মেয়েগুলোকে তো এখান থেকে নামিয়ে নিচ্ছে, ওরা ওদের আগে জাহাজে উঠিয়ে নিক। কিন্তু জাহাজে যদি উঠিয়ে নেয় তাহলে ওদের আমরা বাঁচাবো কি করে? তোদের যা বলেছি তা তা কর। এদিকে ওরা মেয়েগুলোকে জাহাজে উঠিয়ে নেয়। তবে একটা কথা, সবাইকে কিন্তু ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য কারো কোনো হুঁশ নেই। একে একে প্রায় 50 জন মেয়েকে জাহাজে ওঠানো শেষ হয়। ততক্ষণে আকাশ আর বাকি এজেন্ট অনেক নিচে নেমে আসে। কিছু কিছু এজেন্ট তো পানির নিচ দিয়ে ওই জাহাজের সাথে নিজেকে আটকে রাখে। এদিকে জাহাজ একটু পরে কি চালু দিবে। তখন আকাশ সবাইকে বলে ওই জায়গায় যেন হামলা করতে থাকে। এজেন্টগুলো বোমা গ্রেনেড থেকে সব কিছু নিয়ে ওদের গাড়ি থেকে পুরো আস্তানা ওরা ফুরিয়ে দেয়। এক কথায় ওখানে আর কেউ বেঁচে নেই, সেজন্য ওরা নিচে নামে। এদিকে জাহাজটাও ছেড়ে দেয়। স্যার জাহাজ তো ছেড়ে দিয়েছে। চিন্তা করো না, এই স্পিড বোট দিয়ে ওদের ধরবো। বাবু, তোমার সাথে বাকি যে 3 জন আছে তারা এবার জাহাজে উঠে পড়ে। আরও লোকদের উপরে নজর রাখতে থাকো। জি, রাখতেছি নজর। এরপর ওরা বোট নিয়ে জাহাজের কাছে যেতে চাইলে জাহাজের ওখানে থেকে বাকি লোকগুলো গুলি করতে থাকে। এতে বাবুসহ বাকি যারা ছিল ওপরে তারা ওদের মেরে ফেলে। এতে আকাশ আর বাকিরাও জাহাজে উঠে পড়ে। এরপর ওখানে থাকা ইঞ্জিনের কাছে যায়। ওখানে কিছু লোককে আগেই বাবু আটকে রাখে। এবার বল তোদের বাকি প্ল্যান কি, নয়তো তোদের কিন্তু একানি মেরে ফেলবো। বলছি এখান থেকে আর 10 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে, ওখানে এই মেয়েগুলোকে রাখা হবে। তারপর ওখানে আরো কিছু লোক আসবে যারা এই মেয়েগুলোকে কিনে নিয়ে ব্যবসা করাবে। ওই দ্বীপে আনুমানিক কতজন লোক হবে? কম করে হলেও 300 জন লোক। আমরা তো মাত্র 15 জন এসেছি। আচ্ছা, দ্বীপটা তো ছিঁড়ে নিলাম। এখন একটা কাজ কর, জাহাজ ওইদিকে না নিয়ে আমরা যেভাবে বলবো সেভাবে নিতে হবে। সেটা যে সম্ভব না, এই জাহাজ রাডারের সাথে কানেক্ট করা। যদি এটা অন্য কোনো দিকে নেই তাহলে ওরা বুঝে যাবে আর সাথে সাথেই মিসাইল লক করে মারবে। তাহলে এতগুলো মেয়েকে নিব কি করে? এখানে এক্সট্রা বোট তো হবে। জি আছে। লোকটা বোট দেখায়, সেগুলো ওরা পানিতে ছেড়ে দেয়। এরপর সবগুলো মেয়েকে দুভাগে দুটা বোটে উঠিয়ে দেয়। তারপর গুনে দেখে 49টা হলো। বাকি একটা কোথায়? এই দুইটাই তো এদের ফেলাম। ওই তুই কি জানিস? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তোমরা একটা কাজ করো, এদের নিয়ে সরাসরি হেডকোয়ার্টারে নিয়ে যাও, ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। দরকার হলে হেলিকপ্টার খবর দিয়ে ওই লোকেশনে আসতে বলো। কিন্তু স্যার আপনি? ওই মেয়েটাকে খুঁজে আসতেছে। এদিকে ওরা তো বেরিয়ে পড়ে। এদিকে জাহাজে থাকা লোকের সাহায্যে একটা মেয়েকে খুঁজে পায়। মেয়েটির চেহারা এতটাই মায়াবী ছিল, আকাশ তো শুধু তাকিয়েই আছে। আর কোনো বোর্ড আছে কি? লোকটা এরপর বোট দিয়ে দেয় আর একটা, ওটা নিয়ে বের হবে। তখন তুমি যে আমাদের সাহায্য করলে, এরা যদি ওরা জানতে পারে তখন? বলবো ওখানে কারা যেন অ্যাটাক করেছে, সেজন্য আমি একাই জাহাজ নিয়ে পালিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। এদিকে এবার যে যার মতো চলে যেতে থাকে। এদিকে বাবু আর বাকি এজেন্টগুলো নদীর ধারে চলে আসে।
ততক্ষণে ওদের হেলিকপ্টারগুলোও চলে আসে। মেয়েগুলোকে হেলিকপ্টারে ওঠানোর পরে স্যারের জন্য অপেক্ষা করতে হবে তো। স্যার ঠিকই চলে আসতো, পারবে? তাও ওনার পারমিশন নিয়ে নেওয়া লাগে, নয়তো হেডকোয়ার্টারে এসে অনেক কথা শুনতে হবে। এই বলে আকাশের সাথে যোগাযোগ করে, কথা বলতে থাকে। তোমরা চলে যাও কোয়ার্টারে, আমি মেয়েকে পেয়ে গেছি আর ওকে নিয়ে আসতেছি। জি স্যার, যাচ্ছি আমরা। এদিকে এরা তো চলে যায়। ওরা যাওয়ার 5 মিনিট পরেই সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আসে। এতে আকাশের ওয়াকি টকিতে পানিতে পড়ে যায়। এইদিকে আপনারা বলবেন, ভাই একটু আগে বলেছেন ওরা নদীতে ছিল, এখন বলতেছে সমুদ্রে। আসলে ওরা নদী পার করেই সমুদ্রের মধ্যে চলে আসে। এইদিকে হঠাৎ করে সমুদ্রের ঢেউ বেড়ে যায়। ওরা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে উল্টো এখন অন্য দিকে যাচ্ছে, মানে অন্য একটা দ্বীপে এসে পৌঁছায়। তবে ওদের সাথে থাকা বোট ভেঙে যায়। এদিকে বৃষ্টি শুরু হতে থাকে, সেজন্য ওই বোটে থাকা সব কাপড় আর বোট টেনে এসে একটা পাথরের সাথে রাখে, সাথে বোট যেন ওদের ঝড় আর বৃষ্টি থেকে রক্ষা করতে পারে। এদিকে বৃষ্টি হতে থাকে। আকাশ ওর জ্যাকেট থেকে সব কিছু খুলে আলাদাভাবে রেখে দেয়। ওখানে আকাশ কিছু ট্যাবলেট পায়, সেজন্য পানির সাহায্যে মেয়েটিকে সেই ট্যাবলেট খাইয়ে দেয়। এদিকে ঝড় থেমে যায়। সে সুযোগে আকাশ ওই বোট দিয়ে ঘরের মতো করে তৈরি করে নেয়, আর ওরা যা কিছু আছে সে সব ওই ঘরের মধ্যেই বালুর ভেতরে লুকিয়ে রাখে, যেন মেয়েটি তো বুঝতে না পারে। এদিকে আকাশ মেয়েটিকে ভেতরে রেখে খাবারের ব্যবস্থা করতে থাকে। সেজন্য একটা নারকেল গাছে ওঠে, কিছু ডাব পেড়ে আনে। এরপর জঙ্গলের ভেতর থেকে কলা আর কিছু ফল সংগ্রহ করে আনে। এসে দেখে মেয়ে এখনও ঘুমাচ্ছে, সেজন্য বাহিরে বসে আছে। আসলে ওদের যে ডোজ দিয়েছে ওটা অনেক পাওয়ারফুল ডোজ, যা একজন মানুষকে 3 দিন অজ্ঞান করে রাখে। কিন্তু আকাশ ওকে কিছু ঔষধ খাইয়ে দেয়, এতে মোটামুটি 1 থেকে 1.5 দিনের ভেতরে জ্ঞান চলে আসবে। অন্যদিকে ওই লোকটা জাহাজ নিয়ে যখন দ্বীপে আসে, তখন ওখানে থাকা লোক জাহাজে উঠে সব চেক করেও কোনো কিছুই পেল না। কিরে, মেয়েগুলো কই? ওদের তো আনতে পারিনি। আনতে পারিসনি মানে? ওদের তো আনতেই গিয়েছিলাম, কিন্তু ওখানে কারা যেন হামলা করে ওদের সবাইকে মেরে ফেলেছে, আর ওই মেয়েগুলোকে নিয়ে গেছে। আমি এখন এদের কি জবাব দেব? আমি কি করব বলেন? আমাকে না দিলে আমি তো কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে। এরপর রবি ভেতরে এসে সবাইকে কথাগুলো বলে। সবাই মন খারাপ করে যে যার মতো করে চলে যায় ওখান থেকে। এদিকে খবর তো গেল, এখন দেখি হেডকোয়ার্টারের কী অবস্থা। ওখানে সব মেয়েকে আনা হলো, তারপর ওদের হসপিটালে ভর্তি করানো হলো, সবাই ইঞ্জেকশন দেওয়া হলো। ওদের অনেক হাই ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য চিন্তা করবেন না। তাও 2 দিন লাগবে, কয়েক ঘন্টা পরে আবার ইঞ্জেকশন দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। এইদিকে ব্যাপারটা এজেন্সির স্যার শাহজাহান চৌধুরীকে জানায়, উনি ওনার বন্ধুকে জানায়। আসলে ওনার বন্ধুও ওনার সাথে একই বাসায় থাকে। তাহলে চল একবার দেখে আমি হসপিটালে এসে। ঠিক আছে, চলো তাহলে। ওনারা বেরিয়ে আসে হসপিটালে। ভেতরে ওনাদের ঢুকতে দিচ্ছে না বলে ওনার পরিচয় দিলে ভেতরে আসতে দেওয়া হয়। ওনারা দেখতে থাকে এক এক করে, কিন্তু এখানে ওনার মেয়ে নেই। ততক্ষণে এজেন্সি স্যার ওখানে চলে আসে। সব কিছু ঠিকভাবে আছে তো? জি স্যার। তা বন্ধু, ওনার মেয়ে কি এখানে আছে? এখানে ওর মেয়ে তো নেই। বাবু, এখানে আর কোনো মেয়ে কি মিসিং আছে? একটা মেয়ে মিসিং আছে। সেই মেয়েটি কোথায় এখন? স্যার, মেয়েটি ঠিক কোথায় আছে তা আমরা ঠিক মতো জানি না। জানো না মানে? আমি কিছু বুঝলাম না। বাবু এরপর ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তোমাদের মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? ওই জাহাজে আকাশকে একা ফেলে তোমরা চলে এসেছো। কি করব, উনি আমাদের কমান্ড দিয়েছিল, সেই জন্য আমরা ওনার কথা শুনতে বাধ্য হই। তাছাড়া শেষবার ওনার সাথে কথা হয়েছিল জাহাজের ভেতরে, এরপর আর কথা হয়নি। মানে কি বলছো? আকাশ তোমাদের সাথে আসেনি? না স্যার। এই কথা শুনে স্যার তো অবাক হয়, সাথে বাকিরাও। আমি হেডকোয়ার্টারে যাচ্ছি আর ওকে খোঁজার ব্যবস্থা করতেছি। এদের জ্ঞান ফিরলে এদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে দাও। জি স্যার, তাই করব। এদিকে রাত হয়ে আসাতে কাউকে আর খুঁজতে পাঠানো হয়নি। অন্যদিকে চলুন আকাশ কি করতেছে তা দেখে আসি।
এদিকে রাতে এখানে অনেক ঠান্ডা পড়তেছে, সেজন্য কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে এখানকার আবহাওয়ার একটু গরম রাখার চেষ্টা করতেছে। কিন্তু আকাশ খেয়াল করে মেয়েটি জ্বরে কাঁপতে থাকে। এদিকে গরম কোনো কিছু নেই যে ওকে গরম দেবে, তাও আগুন আর একটু কাছে নিয়ে আসে যেন মেয়েটিকে গরম রাখতে পারে। কিন্তু আকাশ মেয়েটির শরীরে হাত দিয়ে দেখে ওর জামা এখনও ভেজাই আছে। সেজন্য আকাশ ওর চোখ বেঁধে মেয়েটির জামা প্যান্টটি খুলে নেয়, তারপর শুকনো কলাপাতা দিয়ে শরীরটা ঢেকে রাখে এবং আগুনের তাপ আরও বাড়িয়ে নিতে থাকে যেন জামার সাথে সাথে মেয়েটির শরীরও গরম থাকে। এদিকে আকাশ আগেই নিজের শার্ট প্যান্ট খুলে শুকনোর জন্য রেখে দেয়, সাথে কিছু পাতা দিয়ে নিজেকে ঢেকে নেয়। এদিকে মেয়েটি ঘুমাচ্ছে। আকাশ মেয়েটির চেহারার দিকে তাকিয়ে আছে, সাথে ভাবতে থাকে, কে গো কন্যা তুমি? কোন জায়গায় থাকো তুমি? তোমাকে যে প্রথম দেখাতে এত ভালো লেগে গেছে যে বলে বোঝাতে পারবো না নিজেকে। মন চায় সারাক্ষণ তোমার এই দু চোখের দিকে তাকিয়ে থাকি। এই চোখে কত যে মায়া ভরা। এদিকে রাত 12টা, সেজন্য কিছু ডাব আর ফল খেয়ে নেয়। এদিকে তখনই মনে পড়লো মেয়েটিও তো কিছু খায়নি, সেজন্য আগুনের পাশে একটা ডাব রাখে যেন তাপে পানিগুলো একটু গরম হয়। 20 মিনিট পরে ডাব কেটে নেয়, কিন্তু পানি খাওয়াবে কী করে? কিছু না খাওয়ালে তো জ্ঞান ফিরবে না, সেজন্য ওষুধ যেভাবে খাইয়েছে ঠিক সেভাবেই খাওয়াতে থাকে। কিভাবে খাইয়েছিল সেটা বলা যাবে না, ওটা একদম সিক্রেট একটা ব্যাপার, সেজন্য বলা যাবে না। রাত পার হয়ে সকাল হয়ে আসে। সকালে সূর্যের আলোতে ওদের জামা শার্ট শুকাতে শুরু করে। এদিকে মেয়েটির ওপরে কেউ যেন আক্রমণ না করতে পারে সেজন্য আগুন জ্বালিয়ে দেয় এবং কিছু কাটার দেয়াল করে দেয়। এই দ্বীপে তো কেউ থাকে না, সেজন্য একটা শর্ট প্যান্ট পরেই মাছ অথবা যা পারে শিকার করতে আসে। জঙ্গলের কিছু গভীরে এসে একটা হরিণ দেখতে পায়, সেজন্য গুলি করে হরিণটা মেরে ফেলে। ওটা নিয়ে আপাতত চলে আসে ওর আড্ডার এখানে। ওখানে এসে দেখে মেয়েটি এখনও ঘুমাচ্ছে, সেজন্য আবারও আর একটা ওষুধ খাইয়ে দেয়। আসলে আকাশ যখন কোনো মিশনে যায় তখন ব্যথার আর ঘুম যেন না আসে ওই রকম কিছু ওষুধ সাথে রাখে, যেন ঘুম আসলে ওই ওষুধ খেয়ে নিতে পারে। কিছুক্ষণ পরে ওই হরিণটাকে পানিতে পরিষ্কার করে নেয়, ততক্ষণে একটা বড় আগুন জ্বালিয়ে নেয় আর পুরো হরিণটাকে ওকে রান্না করতে থাকে আগুন দিয়ে। এদিকে রান্না করতে থাকে, ঠিক তখনই মাংসের গন্ধ মেয়েটির নাকে যায়। এতর ঘুম ভেঙে চারিদিকে তাকিয়ে দেখে একটা ছেলে কিছু একটা ফুঁড়ে রান্না করতেছে, সেজন্য তাঁবু থেকে বের হয়। কিন্তু মেয়েটির শরীরে যে কাপড় নেই সেটা মেয়েটি বুঝতে পারেনি, সেজন্য ওভাবেই আকাশের পেছনে এসে রাখতে থাকে। আই জি মিস্টার, হ্যাঁ আপনি। আর এটা কোন জায়গা? আমি কে সেটা পরে জানতে পারবেন। আপনার জ্ঞান ফিরেছে, এটাই অনেক কিছু। কথাটা বলেই পেছনে ফিরে তাকায়, তখনই ইরাকে দেখে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে, এভাবে চিৎকার করছেন কেন? একবার আপনার দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। ইরা নিজের দিকে তাকিয়ে আবারও চিৎকার করে ওঠে, সেজন্য তাড়াতাড়ি করে আকাশকে জিজ্ঞেস করে, আমার জামা প্যান্ট আর ওগুলো কোথায়? পিছনে গাছের উপরে আছে, রোদে শুকাতে দিয়েছি। ইরা 1 সেকেন্ডও লেট না করে ওর জামা প্যান্ট পরে নেয়, এরপর রেগে আকাশের কাছে আসে। আপনার সাহস তো কম না, আপনি আমার। আপনি যা ভাবছেন মোটেও তেমন কিছু হয়নি। তেমন কিছুই হয়নি মানে? বিশ্বাস করুন, আমি কোনো কিছু না দেখেছি, নাই করেছি। আমি এখানে এলাম কি করে? আকাশ এরপর সব ঘটনা বলে। সবটা শেষ হলে, ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কেন? এই যে আমার মতো একটা মেয়েকে কাছে পেয়েও কোনো ক্ষতি করার চেষ্টা করেননি। এটা আমি দায়িত্ব থেকে করেছি। একটা সত্যি কথা বলুন তো। কোন সত্যি? কাপড় চেঞ্জ করার সময় আপনি কিছু দেখেননি তো? আমি চোখ বেঁধে রেখেছিলাম, তার উপর আপনার জ্বর চলে এসেছিল, তার উপর ভেজা শরীর, সেজন্য বাধ্য হয়ে খুলতে হয়েছে। সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে যেন আপনার ঠান্ডা না লাগে। এত কষ্ট করার কি দরকার ছিল? একটা অসহায় মেয়েকে সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু আপনি একটু আগে ওইভাবে বের হয়ে সবটাই তো দেখিয়ে দিলেন। আমি তো জানতাম না। তাছাড়া এটা কোন পশু? দেখুন, আমি কিন্তু উল্টাপাল্টা পশুর মাংস খাই না। এটা হরিণের মাংস। লাইফে ফার্স্ট টাইম খাওয়া পড়বে, কিন্তু জানি না কতটা স্বাদ হবে। কোনো না কোনো মশলা তো নেই তেমন। মোটামুটি জঙ্গল থেকে যা পেয়েছি তা দিয়ে মশলার কাজ চালিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখান থেকে উদ্ধার হব কি করে? আজকের দিনের ভিতরে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কি করে? যদি আকাশে কোনো হেলিকপ্টারের আওয়াজ শুনতে পান তাহলে আমাকে জানাবেন। তো আপনি কি করবেন?
আমি 3 দিন ধরেই ঘুমাইনি। খাওয়া শেষ করে একটু ঘুমাবো, তবে একা একা কিন্তু বেশি দূরে যাবেন না। ঠিক আছে। এদিকে হেডকোয়ার্টারে সবাই চলে এসেছে। ওরা আসার পরেই এখনই 4-5টা হেলিকপ্টার নিয়ে আকাশকে খোঁজার ব্যবস্থা করো। কিন্তু স্যার উনি কোথায় আছে সেটাই তো জানি না। ওনার জিপিএস কোনো কিছুই কাজ করছে না। 2টা টিম পানিতে খুঁজবে আর বাকি 3টা টিম ওখানে থাকা যে দ্বীপগুলো আছে ওখানে খুঁজবে। এক কথায় আকাশকে ছাড়া একটা হেলিকপ্টারে যেন হেডকোয়ার্টারে না ফিরে। তোমাদের যদি আরও হেলিকপ্টার লোক লাগে নিয়ে যাও, তাও আমি আজকে ফেরত চাই। জি স্যার, তাই হবে। আমরা এক্ষুনি বের হচ্ছে। এদিকে 7টা হেলিকপ্টার বের হয় আকাশকে খোঁজার জন্য। এদিকে আকাশ আর ইরা হরিণের মাংস খেতে থাকে। খাওয়া শেষ হলে ইরাকে ওষুধ দেয় খাওয়ার জন্য। সেজন্য ইরা ওষুধ খাওয়ার পরে আচ্ছা, আমার কি এমনি এমনি জ্ঞান ফিরেছে? এমনিতে কি করে জ্ঞান ফিরবে? তাহলে ফিরল কি করে? ওষুধ খাওয়াতে হয়েছে, তাও 2 বার। আমি তো অজ্ঞান ছিলাম, তাহলে ওষুধ খাওয়ালেন কি করে? আসলে হয়েছিল কি, যা হয়েছে বলেন, আমি একটু রাগ করব না। আকাশ এরপর ইরার কানে কানে কথাগুলো বলে। প্রথমে ইরার তো একটু রাগ হয়েছে, কিন্তু পরবর্তীতে আর রাগটা দেখায়নি, কেননা আকাশ দেখতে খারাপ ছিল না। তার উপর বডি দেখে ইরাও কিছুটা ফিদা হয়ে যায়। এদিকে ইরা এখনও জানেই না আকাশের পরিচয়, সেজন্য চুপ করে থাকে। আচ্ছা আপনাকে ওই লোকগুলো কিডন্যাপ করেছে কি করে? আসলে আমি বাবা মার কাছ থেকে জোর করে চলে এসেছি বেড়াতে। ওখানে মোটামুটি 2 দিন ছিলাম। পরের দিন একটু আশেপাশে ঘুরতে বের হই, তখন কিছু লোককে দেখলাম আমার দিকে আসতে। তখন আমি ভয়ে পিছনে ফিরে দৌড় দিই। তো আশেপাশে কেউ কি ছিল না? কেউ থাকলে তো আমাকে আর কিডন্যাপ করতে পারতো না। একা একা নির্জন জায়গায় আসলে এরকম তো হবেই। আচ্ছা, এরা আমাকে কিডন্যাপ করে কি কি করতো? ব্যবসায় করাতো। কিডন্যাপ করে আমাকে ডলার দিয়ে ব্যবসাও করতো, তাহলে তো ভালোই ছিল। এই তোমার বয়স কত? সঠিকটা বললো নাকি নাকি ফেসবুক যেটা দিয়েছি ওটা বললো? সত্যিটা বলো। এই তো 23 বছর। তা আপনার? 26 বছর আমার। কি বললেন? দেখে তো মনে হচ্ছে না, আমার তো বয়স আরো কমই মনে হচ্ছে। বুঝেছি, ড্রোজের প্রভাব এখনো কমেনি দেখতেছি। আরে ব্যাপারটা তেমন কিছু না। তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, ওরা আমাকে দিয়ে ঠিক ব্যবসা করাতো। আকাশ এরপর ইরার কানে কানে কিছু একটা বলে। সেটা শুনে ইরা তো লজ্জা পায়। লজ্জা পাওয়ার কারণে ছে, এই লোকগুলো এত নোংরা। ভালো হলো কি আপনাদের তুলে নিত? আচ্ছা, আমরা এখান থেকে বের হব কি করে? জানি না কি করে বের হব। আমি কিন্তু এক কাপড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে সেগুলো খুলে রেখে দিলেই তো পারেন। আর আপনি লুকিয়ে লুকিয়ে তা দেখেন? যেখানে সুযোগ থাকার পরেও দেখেনি, উল্টো আপনি নিজে এসে দেখিয়েছেন। ওই, আমি কি জানতাম নাকি? আচ্ছা এখন তো জানলেন। জেনেছি। তা এখন কি করব? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে আকাশ ওর সাজ একটা খুঁটির সাথে বেঁধে রাখে। তারপর কিছু পাথর দিয়ে বড় করে একে লিখে রাখে, আর ওটার মাঝখানে আকাশ ওর শার্ট রেখে এমনটা করতে দেখে। এটা কি লিখলেন? আর এই একে মানে কি? আপনাকে এর মানে বুঝতে হবে না। ভালো কথা, এটা দিয়ে আপনার নাম শুরু হয় না তো? তাছাড়া আমরা তো এখনো কারো নামটাই জানি না। ঠিক ধরেছেন, একে দিয়ে আমার নাম বোঝায় পারভেজ হোসেন আকাশ, আর আকাশের শর্ট করে একে। আপনার নাম? ইরা চৌধুরী, বাবা মার একমাত্র মেয়ে। তো আপনি? আমি সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি। কি করে? সবটা জানাটা কি জরুরি? আমরা তো এখানে বসে আছি, কথা না বললে সময় কাটবে কি করে? ঠিক আছে, বলতেছি। এরপর আকাশ সব কথা বলতে থাকে, ছোটবেলার কথা, কিভাবে হারিয়ে যায় এই সবটা বলতে থাকে। সবটা শুনে তারপর তুমি কার কাছ থেকে বড় হয়েছো? বড় হয়েছে রাস্তায়, ওখান থেকে এটা অনাথ আশ্রমে, সেখান থেকে এই পর্যন্ত। তা এখন কি করো বর্তমানে? তাছাড়া বাবা মাকে কখনো দেখলে চিনতে পারবে তো? বর্তমানে এমনিতে বেকার ঘুরতেছি, তাছাড়া বাবা মাকে দেখলে চিনতে পারি, কেননা আমার শরীরে একটা চিহ্ন আছে, যা আমার বাবার শরীরেও আছে। এর বাহিরে ওনাদের মুখ কিছুটা মনে আছে, বলতে ওনাদের সাথে ছোটবেলার ছবিও আছে। কই দেখি তো। মানিব্যাগের সাথে আরও অনেক কিছু হারিয়ে গেছে আপনাকে বাঁচাতে। সরি, আমার জন্য আপনাকে সবটা হারাতে হলো। কিন্তু চিন্তা করবেন না, একদিন দেখবেন
আমার জন্যই, আবার সবটা ফিরেও পেতে পারেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, এখন আমি ঘুমাই। আমারও ঘুম পাচ্ছে, চলুন একসাথে ভিতরে ঘুমাই। একসাথে ঘুমানো কি ঠিক হবে? এইটুকু ভরসা রাখতেই পারি। এরপর ওরা তো শুয়ে পড়ে। এদিকে আবির বাবু আরও কিছু এজেন্ট ওরা পুরো সমুদ্র দেখতে থাকে। কয়েকজন তো পানিতে দেখতে থাকে, আবার কয়েকজন দ্বীপের মধ্যে দেখতে থাকে। এদিকে আকাশ আর ইরা ঘুমাচ্ছে। বিকেল হয়ে এলো, ওরা খুঁজে পাচ্ছে না। তখনই আমাদের তো সবগুলো দ্বীপ দেখা শেষ, কিন্তু স্যারকে তো খুঁজে পাচ্ছি না। সবটা তো দেখেছি, কিন্তু একটা দিক এখনো বাকি রয়ে গেল। কোন দ্বীপ? ওই দিকটা। ওই দ্বীপটা তো অনেক ছোট। আচ্ছা স্যার, উল্টো দিকে কেন যাবে? দেখে আসতে তো অসুবিধা নেই। ওই দ্বীপটা অনেক দূরে তো, সেজন্য বলেছি। সবাইকে মিলে খুঁজে আসি। এরপর ওরা ওই দ্বীপে যেতে থাকে। ততক্ষণে ওদের দুজনের ঘুম ভেঙে যায়, সেজন্য ওরা বাহিরে বের হয়। এদিকে আবির ওখানে কিছু একটা দেখতে পায়, সেজন্য দূরবীন দিয়ে একটা লেখা তো দেখতে পায়, সাথে একটা পোশাকও দেখতে পায়। স্যারকে পেয়েছি, তাড়াতাড়ি সবাইকে ওই দ্বীপে আসার জন্য বলো, সবাইকে। ওরা সবগুলো হেলিকপ্টারকে ওই দ্বীপে আসতে বলে। এদিকে আকাশ ভালো করে তাকিয়ে দেখে এটা ওদের এজেন্সির হেলিকপ্টার। এদিকে ইরা এতগুলো হেলিকপ্টার একসাথে দেখা মাত্রই আকাশকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরাতে আকাশ বুঝতে পারে ইরা ভয় পেয়ে আছে, সেজন্য আরে ভয় পাবেন না, ওটা আমাদের উদ্ধার করতে এসেছে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। হেলিকপ্টারগুলো কাছে এসে একটা ওয়াকি টকি নিচে ফেলে আকাশকে দেয়। আসলে এটা দিয়ে আকাশ ওর স্যারের সাথে কথা বলতে পারবে, সেজন্য দেয়। এদিকে স্যারকে কিছু বলার আগেই আবিরকে বলে, জি স্যার বলুন। তোমরা নিচে নামো, তবে একটা কথা, আমার পরিচয় কোনোভাবে ওই মেয়েকে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? জি স্যার, তাই হবে। এদিকে হেলিকপ্টার নিচে নামে। সবাই নামলে আকাশ ওদের সবাইকে হরিণের মাংস দেয়। ওরা সবাই খেতে থাকে। এদিকে আকাশ ওর স্যারকে কল দিয়ে আগের ঘটনাগুলো বলে। স্যার, ওই মেয়েটাকে আমি 2টা হেলিকপ্টার দিয়ে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি, বাকি 5টা নিয়ে আমি ওই দ্বীপে যাব, যেখানে ওই মেয়েগুলোকে পাচার করে নিয়ে এসে রাখা হয়। ঠিক আছে, তবে সাবধান থাকবি। আরেকটা কথা। কি কথা বলো? আমার পরিচয় যেন মেয়েটি না জানে কোনোভাবে। কিন্তু কেন? যখন ফিরবো তখন বলবো। আমি এদেরও বলে দিয়েছি, এখন আপনাকেও বললাম। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা 2টা হেলিকপ্টার করে পাঠানোর ব্যবস্থা করে। তখন ইরা বলে, আমাদের কি আর কখনো দেখা হবে না? আমি ফিরে আসি, তারপর আপনার সাথে অবশ্যই দেখা করব। আপনার মোবাইল নাম্বারটা? আপনি যখন নিজের ঠিকানায় যাবেন তখন এদের কাছে ঠিকানা লিখে দিয়ে যাবেন, আমি এসে দেখা করে নেব। সত্যি বলছেন তো? সত্যি বলছি। শেষবার হেলিকপ্টারে ওঠার আগে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে একটা চুমু দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এদিকে বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিজেও। ওরা চলে যায়। এদিকে আকাশ বাকিদের নিয়ে ওই দ্বীপে যেতে থাকে। ওই দ্বীপে ওই মেয়েগুলোকে নেওয়ার কথা ছিল, কিন্তু স্যার, এখন কি পাবো সে মেয়েগুলোকে? মেয়েদের তো উদ্ধার করে নিয়েছি, এখন বাকি আছে ওই লোকগুলোকে ধরে নেওয়ার পালা। ওরা ওই দ্বীপের কাছে আসাতেই ওখান থেকে ফায়ার করা শুরু করে দেয়। এতে কিছু গুলি হেলিকপ্টারে লাগে। স্যার কি করব এখন? গুলি করে তোমরা। এরপর শুরু হয় গুলি করা। এদিকে কিছু এজেন্ট তো নিচে নেমে যায়। ওরা নিচে এসে বাকিদের মারতে থাকে। এতে বাকিরাও নিচে নেমে যাওয়ার জন্য সুযোগ পায়। তারপর ওরা এক এক করে সবাইকে মারতে থাকে। ওখানে পুরোটা জায়গা ওরা খুঁজতে থাকে। ওখানে আরও কিছু মেয়েকে খুঁজে পায়। তারপর ওদের হেলিকপ্টার উঠিয়ে নেয়, কিন্তু কোনো লোককে ধরতে পারেনি, যার কাছ থেকে তথ্য পেতে পারে, কেননা সবাই সুইসাইড করে নিয়েছে। সেজন্য ওই মেয়েগুলোকে নিয়ে ফিরে আসতে থাকে। অন্যদিকে ইরা এতক্ষণে হেডকোয়ার্টার আসে। ওখানে শাহজাহান চৌধুরী আর রফিক চলে আসে। ইরা, তুই ঠিক আছিস? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আমাকে একজন বাঁচিয়েছে। কে এসে? বাবা, ওর নাম আকাশ। আমি ওই ছেলের ডিটেলস জানতে চাই। ওটা দেওয়া যাবে না, সময় হলো ওই ছেলেই আপনাদের সাথে দেখা করে দিবে। কিন্তু ওর পরিচয়? সেটাও বলা সম্ভব না, কেননা আমরা ওর পরিচয় জানি না, শুধু নামটা ছাড়া। এত কিছু জানতে হবে না দোস্ত, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। এখন তাহলে চল এখান থেকে। ঠিক আছে, চলো। ওনারা ইরাকে নিয়ে চলে যায়। তবে ইরা এখনও আকাশের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করতে থাকে। কিছু ঘন্টা পরে আকাশ ওখানে আসে, তাও আরও কিছু মেয়ে নিয়ে।
ওরা কারা? এদের বিভিন্ন দেশ থেকে তুলে আনা হয়েছে। একটা কাজ করো আবির, ওদের থেকে এদের ডিটেলস জেনে ওদের বাড়িতে কন্ট্রাক্ট করো আর ওদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, আমি কাজে লেগে পড়তেছি। এরা এদের কাজে লেগে যায়। অন্যদিকে আকাশ ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। তখন আকাশ, তোমাকে তো বলতে ভুলে গিয়েছি, কি হয়েছে স্যার? তোমাকে আমাদের এখন সাবেক যে মেজর ছিলেন ওনাকে বিপদ থেকে রক্ষা করতে হবে। এটা তো পুলিশ বা ওনার কিছু সেনা করে নিতে পারে। আমি তো এটা ভাবি না। তাহলে এখন থেকে ভাবনা শুরু করে দিন। ঠিক আছে, দিলাম শুরু করে। এদিকে ইরা বাসায় এসে বসে আছে ওর রুমে। সারাক্ষণ শুধু আকাশের ব্যাপারে ভাবতে থাকে, যা ইরার মা খেয়াল করে। সেজন্য উনি ইরার কাছে এসে, ইরা, কি হয়েছে তোর? তোর শরীর কি এখনো ঠিক হয়নি? আম্মু, আমি ঠিক আছি, কিন্তু আমি মনে হয় কাউকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? আমি ঠিক বলছি। আচ্ছা, আমাকে ডিটেলস বল তো। ইরা এরপর ডিটেলসে বলতে থাকে। ডিটেলস শোনার পরে, আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোর এই কথাগুলোর মানে কি ছিল। তুমি বুঝেছ? বুঝেছি, কিন্তু তোর আপু সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে দিতে কি রাজি হবে? তাছাড়া তোর চাচা, উনি তো সাবেক মেজর, যদিও তোর আপন চাচা নয়, কিন্তু কিভাবে কি করব তাই ভাবছি। আম্মু, আমি এত কিছু জানি না। আমি ওই ছেলেকে বিয়ে করব। তুমি একটাবার ভাবো, যে ছেলে নিজের জীবনের কথা না ভেবে আমার কথা ভেবেছে, আমার কোনো ক্ষতি পর্যন্ত করেনি একবারের জন্য। ও তো চাইলে 2 দিন আমাকে ইচ্ছে অনুযায়ী ভোগ করতে পারতো, কিন্তু সেসব কোনো কিছুই করেনি। উল্টো আমাকে সুস্থ করার জন্য অনেক কিছু করে গেছে। তাহলে তুমি ভাবো, ওই ছেলে যদি আমার জীবনে আসে, তাহলে আমার জীবনটা কেমনভাবে সুন্দর হবে। সেই সব তো বুঝেছি, কিন্তু তোর বাবার চাচা কি রাজি হবে? তাছাড়া ওই ছেলের নাম ছাড়া তো কোনো কিছুই জানিস না। ও আমাকে যাদের হাতে তুলে দিয়েছে, ওরা তো ওকে চিনবে অবশ্যই। সেটা তো বুঝেছি, কিন্তু ওরা তো তোর সামনেই বলল ওই ছেলেকে ওরা চিনে না। তাহলে কি ওই ছেলের সাথে আমার কি দেখা হবে না আর আম্মু? যদি ছেলেটাও তোকে ভালোবাসে বা পছন্দ করে, দেখবি তোকে খোঁজার জন্য অবশ্যই এখানে আসবে। সেটা তো পারবো না। কেন পারবে না? কারণ আমার ঠিকানাও তো ওই ছেলে জানে না। আচ্ছা, এখন এত কিছু না ভেবে তুই ঘুমা। তোকে তো ভার্সিটিতে যেতে হবে। আম্মু, কিছুদিন পরে যাই। ঠিক আছে। 2 দিন পরে ইউনিভার্সিটিতে আসে। এদিকে শাহজাহান চৌধুরী একটা কাজে বের হয়। তখন পথেই ওনার ওপরে কেউ অ্যাটাক করে, কিন্তু ভাগ্যক্রমে ওখানেই আকাশ চলে আসে। কেননা আকাশ শপিং মলে যাচ্ছিল, আর পথেই এই ঘটনা দেখে গাড়ি থামিয়ে ওখানে যায়। কে তোমরা? আমরা কে তা তোকে বলতে হবে? আমাকে নাই বলো কে তোমরা, কিন্তু ওনাকে কেন মারতেছ? তুই কে যে তোকে বলতে হবে? তোমরা এভাবে বারবার রেগে যাচ্ছ কেন আমার কথায়? এই ছেলেটা বেশি পটর করতেছে, ওকে আগে শেষ কর, তারপর ওকে তুলে নিয়ে যাব। আরে তোমাদের কি কথায় মানবে না? তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এই ছেলে তো দেখি অতিরিক্ত কথা বলে, ওকে সাহায্য করতো। এই বলে লোকগুলো আসে ওকে মারার জন্য, কিন্তু ওরা তো কোনোভাবেই আকাশের সাথে পেরে উঠছে না। সেজন্য কিছুক্ষণ ওরা মার খেয়ে ওখান থেকে চলে যায়। তখন আকাশ গাড়ির ভেতর থেকে ওই লোকটাকে বের করতে যায়, যাকে এই লোকগুলো মারতে এসেছিল। গাড়ির ভেতরে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়ে যায়। এরপর কোনো কিছু না বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। এবার কেন পানি পড়ছে তা তো আপনারা জানেন না, তবে না জানারই কথা। এই জানা অজানা তথ্যটা আপনাদের পরে জানানো হবে। এখন চলুন সামনে কি হচ্ছে তা দেখে আসি। আঙ্কেল, আপনাকে ওরা মারতে চায় কেন? ওরা আমাকে কিডন্যাপ করতে চায়। আসলে আমি একজন সাবেক মেজর। তাহলে কি স্যার ওনার কথাই আমাকে বলেছিল? কি ভাবছো? ভাবছি আপনি একজন সাবেক মেজর, অথচ এভাবে খোলাভাবে কোনো সিকিউরিটি স্যার এভাবে চলাফেরা করাটা কি ঠিক হচ্ছে আপনার? কি করব বলো? আমার ক্ষতি যে কেউ করতে চাইবে, সেটা তো আমি বুঝতে পারিনি কোনোভাবে। এরপর থেকে সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করবেন। কিন্তু তোমার মতো বাহাদুর ছেলে কি পাবো? আমি তো এমনিতে একজন সাধারণ ছেলে। তুমি যে কতটা সাধারণ ছেলে তা তো আমি দেখলামই। তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে আসতে পারো। আমি তো শপিং করতে যাচ্ছিলাম। আসলে আমি একটু ক্যাম্পে যাব, যদি তুমি আমার সাথে আসো তাহলে আমার বড্ড উপকার হয়। ঠিক আছে, চলুন তাহলে।
ওনারা একসাথে ক্যাম্পাসে আসে। আকাশকে ভেতরে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু সে আসেনি। সেজন্য উনি আকাশের মোবাইল নাম্বারটা নিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে উনি তো ওনার কাজ করতে থাকে, কিন্তু আকাশ ওখান থেকে চলে আসে। পরের দিন আকাশ কোয়ার্টারে চলে আসে। ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। আকাশ, তোমাকে কয়েকটা দিন সাবেক যে মেজর আছে ওনাকে নিরাপত্তা দিতে হবে। জি স্যার, আমি রাজি, তবে আমাকে সেজন্য ওনার বাসায় থাকতে হবে। ঠিক আছে, আমি সে ব্যাপারে কথা বলে নিব ওনার সাথে। ঠিক আছে স্যার, তবে একটা কথা মনে রাখবেন। কি কথা? আমার পেশা কি, এগুলো ওনাকে বলতে যাবেন না। কেন বলবো না? আমি চাই না, সেজন্য বলবেন না। ঠিক আছে, তাই হবে। এদিকে রাতেই ইরা আকাশকে কল দেয়, কেননা এতদিন ইরা অনেক ট্রাই করেছিল কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। কিন্তু আকাশকে আজকে কল দিতে পেরেছে। এদিকে আকাশ তো চেনে না কে বা কারা কল দিয়েছে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। জি, কে বলছেন? আরে আমি ইরা বলতেছি। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। তুমি আকাশই তো? জি, আমি আকাশ। তাহলে তো আমাকে তোমার চেনার কথা। কিন্তু আমি পাচ্ছি না চিনতে। তোমাকে এত চিনতে হবে না, তোমার সাথে আমি দেখা করতে চাই। কিন্তু আমি তো ফ্রি নেই। আমি তো ফ্রি আছি, তোমার সাথে আমি দেখা করতে চাই। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করতে হবে? ভার্সিটিতে এসে দেখা করতে পারলে ভালো হয়, আমি ওখানেই আছি। ঠিক আছে, আমি আসতেছি ওখানে। একটু পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশকে দেখে ইরা তো খুশি হয়ে যায়, সেজন্য আকাশের হাত ধরে ওর বান্ধবীদের কাছে নিয়ে আসে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ও আমার হবু হাজবেন্ড। এই কথা বলাতে ওর বান্ধবীগুলো তো অবাক হয়, সাথে আকাশ নিজেও অবাক হয়। কিন্তু কী করবে, চুপ করে আছে আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে আকাশকে নিয়ে একটু সাইডে আসে। এখন বলো, আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করব কি করব না সেটা না জেনেই তোমার বান্ধবীদের সাথে এইভাবে পরিচয় করে দিলে? এই জন্য পরিচয় করে দিয়েছি যেন তুমি আমাকে বিয়ে করো। তাছাড়া আমাকে কি তোমার পছন্দ হয় না? এখানে পছন্দের কথা আসছে না। তাহলে কি আসতেছে? দেখো, আমি এখনো বিয়ে নিয়ে কোনো কিছুই ভাবছি না। বিয়ে নিয়ে নাই ভাবো, অন্য কি নিয়ে ভাবতেছো তা তো বলবে। দেখো, আমি আমার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছি। ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি থাকবে আমার কাছে, ব্যাপারটা তো একটু বেশি জোস। এ মেয়ে বলে কি? পরিচয় করে দিবে না ওনাদের সাথে? আমি এখনো নিজের পরিচয় ওনাদের দেইনি। তাহলে দিবে কখন? যখন সময় হবে তখনই আমি নিজের পরিচয় ওনাদের দিয়ে দেব। ঠিক আছে, তবে আমি ছাড়া অন্য কোনো মেয়ে যদি তোমার লাইফে আসে তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি তো এমনিতেই মেয়েদের ধারে কাছেও যাই না ঠিকমতো। এই তো, এইটাই তো আমি চাই, তুমি সব সময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তাহলে চলি এখন। এদিকে আকাশ ওখান থেকে চলে আসে। দুদিন পরে আকাশ মেজরের বাসায় আসে। মেজর আকাশকে দেখে চিনতে পারে। আরে তুমি এখানে? জি আঙ্কেল, আপনি তো বলেছেন দরকার পড়লে যেন আপনার কাছে আমি আসি। ভিতরে আসো, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। বসো বাবা। এইদিকে আকাশ ওনার সাথে কথা বলতে থাকে। তখন রফিক চৌধুরী নিচে নামে। ওসি আকাশকে দেখে। বন্ধু, কে এই ছেলে? আরে ওই তো 2 দিন আগে আমাকে বাঁচিয়েছে। সত্যিই কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? আমার সামনে কেউ বিপদে পড়লে তাকে বাঁচানো আমার দায়িত্ব। এদিকে এরা তো কথা বলতে থাকে। ঠিক তখনই ওখান থেকে ইরা ভার্সিটিতে যাচ্ছিল। ওর বাবাকে বলতে যাবে তখনই আকাশকে খেয়াল করে, কিন্তু ভেবেছিল ওর মনের ভুল এটা, সেজন্য ও সামনের দিকে যেতে থাকে। তখনই ইরার বাবার কথা শুনে মনে হলো সত্যি ওনার সাথে আরও কেউ ছিল, সেজন্য আবারও পেছনে তাকিয়ে আকাশকে দেখে চমকে যায়। তুমি এখানে? আমি তো এসেছি। ইরা, তুই কি ওকে চিনিস? আরে আব্বু, ওই তো আমাকে বাঁচিয়েছে। ইরার মুখে এমন কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়। ওনারা তো বুঝতেছে না কি হচ্ছে এখানে। পরে ইরা সবটা ওনাদের বুঝিয়ে বলে। উনি সবটা শুনে আকাশকে ওনাদের বাসায় রেখে দেয়। তুমি যখন আমার বন্ধুর মেয়ের উপকার করেছো, আবার আমারও উপকার করেছো, তখন তুমি আমাদের বাড়িতে থেকে যাও, আমাদের বিপদ থেকে রক্ষা করিও। তুমি তাহলে কাল থেকে ইরাকে ভার্সিটিতে দিয়ে আসবে আর নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আমার সব কিছু নিয়ে এখানে চলে আসবো।
ঠিক আছে, তাই করো তাহলে। পরের দিন আকাশ ওর স্যারের কাছে কথা বলে সবটা ক্লিয়ার করে চলে আসে। পরের দিন থেকে ইরাকে নিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আকাশ এখন ইরার কাছে থাকবে, এতে ইরার অনেক আনন্দ লাগছে। এভাবে 7 দিন কেটে যায়। পরের দিন ইরা কোনো একটা কাজে শাহজাহান চৌধুরীর রুমে আসে। তখন উনি একটা দাগ দেখতে পায় ছবির মধ্যে। সেজন্য জিজ্ঞেস করে, আঙ্কেল এই ছবিটা কার? ওই ছবিটা আমার হারিয়ে যাওয়া সন্তান। ওকে আমি 18 বছর আগে হারিয়ে ফেলেছি। আচ্ছা আঙ্কেল, আপনার এই দাগটা তো আপনার ছেলের শরীরেও আছে। তুমি কি করে জানো? আঙ্কেল একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা? আমি যদি ভুল না করি, আকাশ আপনার হারিয়ে যাওয়া সন্তান। কথাটা শুনে শাহজাহান চৌধুরী তো অবাক হয়। অবাক হয়ে প্রশ্ন করে, এটা কি ওই ছেলে বলেছে? আমি যেদিন কিডন্যাপ হই ওই তো আমাকে বাঁচিয়েছে। তারপর আমরা একটা দ্বীপে আটকে পড়ি। তখন আমি ওর পিঠে এই দাগটা দেখতে পাই। পরে জিজ্ঞাসা করেছিলাম, তখন ও আমাকে সবটা বলল। পরে আমি ওকে বলেছিলাম ওর পরিবারের কাছে কেন ফিরে যায়নি। তখন বলল ও হারিয়ে যাবার পরে অন্য দেশে বড় হয়েছিল। শুধু আপনাদের চেহারা ওর মনে আছে, এর বাহিরে আর কোনো কিছু মনে নেই। তাহলে ও আমাকে দেখে কেন চিনতে পারছে না? হতে পারে ও কোনো কিছু নিয়ে ভাবছে, কারণ হঠাৎ করে এখন যদি পরিচয় দেয় তাহলে তো আপনারা ওকে ফ্যাক মনে করবেন, বলবেন যে আপনাদের সম্পত্তির উপর লোভ করার জন্য এসব বলতেছে। আচ্ছা, ও কিভাবে হারিয়েছে তা কি তোমাকে বলেছে? জি বলেছে। তাহলে বলো আমাকে। শুধু কি আপনি একাই শুনবেন? বাকিদেরও তো শোনার জন্য সুযোগ করে দিতে হবে। আর কে কে শুনবে? এই তো আমার বাবা মা আর আন্টি, সাথে পাঠক পাঠিকারাও তো জানতে চাইবে। তাহলে সবাইকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যে সবাইকে ডেকে আনা হলো। তাহলে বন্ধুরা শুনুন, আকাশ যে ছোটবেলায় হারিয়ে গিয়েছে সে কাহিনী এখন আপনাদের বলি। 18 বছর আগে আকাশ জন্মগ্রহণ করে। তখন আকাশের পিঠে একটা দাগ ছিল। ওই দাগটা সেমভাবে আকাশের বাবার পিঠেও ছিল। বাহ, তোমার দাগ আর বাচ্চার দাগ তো সেম। দেখতে হবে না ছেলেটা কার? বন্ধু তুই কিন্তু ঠিকই বলেছিস। আপনারা তো সবসময় ঠিক কথাই বলেন। বন্ধু আমি তাহলে চলি এখন, এইটা তোর ছেলের জন্য। এত কষ্ট করে তুই এনেছিস, তুই পরিয়ে দে। রফিক চৌধুরী আকাশকে একটা চেইন পরিয়ে দেয়। আপনাদের তো রফিক চৌধুরী পরিচয় দেওয়া হলো না। রফিক চৌধুরী আর শাহজাহান চৌধুরী অনেক ভালো বন্ধু। তারা ছোটবেলা থেকেই বন্ধু। এভাবে দেখতে দেখতে কয়েকটা বছর তো কেটে যায়। ওই সময় আকাশের বাবা শাহজাহান চৌধুরী আর্মিতে ছিলেন না। উনি তখন অন্য একটা ডিপার্টমেন্টে, অন্য আর একটা বাহিনীকে সেনা ছিল। এখন আকাশের বয়স 7 বছর হবে। একদিন, আম্মু আমাকে তো স্কুলে যেতে হবে। আর একটু সময় অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তুমি এত লেট করে ঘুম থেকে উঠলে? আমাদের খেতে তো লেট হবেই। আমি দেরি করি তাই না? তা নয় তো কি। যাও, আজকে তোমাদের বাবা ছেলের খাবার বন্ধ। এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাদের খাওয়া বন্ধ রাখবে? রাখবো। বাবা ছেলের আজকে কোনো খাওয়া হবে না। ঠিক আছে, আমরাও বাইরে খেয়ে আসবো। এরপর আকাশ ওর বাবার সাথে বের হয়। রাস্তায় অনেক বৃষ্টি ছিল বলে ওনারা একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। এদিকে আকাশের বাবা যে ডিপার্টমেন্টে কাজ করতো তারা চলে এসেছে। এসে আকাশের বাবাকে নিয়ে যায়। যাওয়ার আগে উনি আকাশকে কিছু ডলার তো দিয়ে যায়। এদিকে আকাশ ওই দিন আর স্কুলে যায়নি। কারণ হলো ওরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করতে থাকে, সেজন্য ওরা আকাশকে নিয়ে যায়। এদিকে রাতে শাহজাহান চৌধুরী বাসায় ফেরে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আকাশ তো আজকে স্কুলে যায়নি। দুপুর থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। ছেলেটা কোথায় গেছে, কি করতেছে, আমি কিছুই বুঝতেছি না। আমাকে কেন কল দাওনি? তোমার ফোন বন্ধ ছিল। তখন ওনার মনে পড়ে চার্জ ছিল না মোবাইলে। এদিকে শাহজাহান চৌধুরী সবাইকে কাজে লাগিয়ে দেয়। কোনোভাবেই খোঁজ নিয়ে জানতে পারেনি আকাশ কোথায় আছে। শুধু এতটুকু জানতে পেরেছে আকাশকে কেউ উঠিয়ে নিয়ে গেছে, সাথে আরও কিছু বাচ্চাদেরও। তখন উনি জানতে পারে এরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করে দেয়। এর দিকে আকাশের মা তো কান্নায় ভেঙে পড়ে। এই সবটা হয়েছে আমার জন্য। আমি যদি তোমাদের খেতে দিতাম তাহলে আজকে আমার ছেলেটা আমার কাছেই থাকতো। আমি দেখি ওকে খুঁজে বের করতে পারি কিনা। এদিকে 2 দিন চেষ্টা করেও কোনোভাবেই খোঁজ পায়নি। তাছাড়া পাবে কি করে, কেননা ওই দিনই তো ওরা আকাশকে পাচার করে দেয়।
4 দিন পরেই আকাশের বাবা তা জানতে পারে, সেজন্য উনি আরও ভেঙে পড়ে। পরবর্তীতে উনি এই শিশু পাচারদের ধরতে থাকে। এভাবে উনি আস্তে আস্তে প্রশাসন হতে হতে একটা সময় সেনাবাহিনীতে আসে। তারপরও উনি থেমে থাকেনি, আস্তে আস্তে উনি মেজর হয়েছে। তাহলে বন্ধুরা, আকাশ ওর বাবা মা থেকে আলাদা কিভাবে হয়েছে তা তো আপনারা জানলেন। এখন চলুন আকাশ কিডন্যাপ হওয়ার পরে ও একজন এজেন্ট কিভাবে হলো সেটাও আপনাদের বলি। যদিও আকাশ এজেন্ট কিভাবে হলো সেটা তো ইরাকে বলেনি, ইরাকে শুধু ছোটোবেলার কাহিনী বলেছে। এর ভেতরে আমি চাই আপনারা আকাশের এজেন্ট হওয়ার বিষয়ে একটু জানেন। এদিকে আকাশকে পাচার করে নিয়ে আসা হলো লন্ডনে। ওখানে প্রথম অবস্থায় একটা হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওখানে আকাশকে অপারেশন করে ওর অঙ্গগুলো রাখা হবে, কিন্তু একজন ডক্টর আকাশকে নিয়ে পালিয়ে আসে। খবরটা লোকজন জানতে পারে, ওই ডক্টরের ওপর অনেক হামলা করতে থাকে। হামলার একটা পর্যায়ে ওই ডক্টর মারা যায়, কিন্তু আকাশ ততক্ষণে বেঁচে যায় এবং পথে পথে ঘুরতে থাকে, চলে আসা একটা আশ্রমে। ওখানেই আকাশ বড় হতে থাকে। এভাবে একের পর এক জায়গা বদল করতে করতে এই পর্যন্ত এসেছে। এখানে আকাশের 18 বছরের কাহিনী শেষ করতেছি, কেননা হয়তো যত বলতে যাব ততই সমস্যা, সেজন্য উল্টোপাল্টা বলে সময় নষ্ট করতে চাই না। 18 বছরের সমাপ্তি। বর্তমানে সবাই সবটা শুনতে পায়, ওনারা বুঝতে পারছে না কি বলবে। ওই ছেলেটা যা যা বলছে সব কিছুই তো মিলে যাচ্ছে। আমিও তো সেটাই লক্ষ্য করলাম। তার মানে ও আমাদেরই হারিয়ে যাওয়া সন্তান। আপনারা যে আকাশকে চিনতে পেরেছেন তা ওকে বলার দরকার নেই। কিন্তু কেন বলবো না? ও যখন নিজে থেকে পরিচয় দিতে চাইছে না, তখন কিছু তো একটা ব্যাপার আছে ওর মধ্যে। নয়তো এত বছর পরও, আপনাদের দেখার পরও কেন এরকম করতেছে? তাহলে আমরা এখন কি করব? আপাতত যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকুক। ও যখন জানাবে তখনই না হয় আমরা জিজ্ঞাসা করে নিব কেন ও এরকমটা করতেছে। ঠিক আছে। তবে বাবা মা, তোমাদের আরেকটা কথা বলার ছিল। কি কথা? আমি আকাশকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। আকাশ যখন ওর ছেলে তখন আমার কোনো আপত্তি নেই। তাহলে এতদিন যেভাবে চলতেছে সে সেভাবেই চলতে থাকুক, ওরে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না আমরা যে সবটা জানি। ঠিক আছে, তাই হবে। এদিকে পরের দিন আকাশ ওর রুমে ঘুমাচ্ছিল, তখনই ইরা এসে বিছানায় বসে। তখন খেয়াল করে আকাশের হাতে থাকা ঘড়িটা লাল হয়ে আছে, সেজন্য তাড়াতাড়ি করে আকাশকে ঘুম থেকে ওঠায়। আকাশ ওঠো, আয় আকাশ তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? তোমার ঘড়ি এরকম লাল হলো কেন? কই দেখি তো। ঘড়ি চেক করে লাল হয়ে আছে, সেজন্য আকাশ তাড়াতাড়ি করে তৈরি হতে থাকে। এরকমভাবে তৈরি হতে দেখে ইরা কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? কাজ আছে। কখন আসবে কিছু তো বলো। এসে জানাবো বলেই বেরিয়ে পড়ে। এদিকে ইরা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ কল দিয়েও কোনোভাবে আকাশের সাথে কথা বলতে পারছে না। এদিকে কিছুক্ষণ পরে আকাশ পৌঁছে যায় হেডকোয়ার্টারে। স্যার, এত জরুরি তলব? তুমি আগে তৈরি হয়ে নাও, তোমাকে বের হতে হবে। কোন জায়গায়? লোকেশন তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি তাহলে বের হয়ে যাও, যতজন লাগবে নিয়ে যাও। কি ধরনের কাজে যাচ্ছি না বললে বুঝবো কি করে? স্যার এরপর কিছু কথা বলে, ওইগুলো শুনে ওকে স্যার, যাচ্ছি আমি। এদিকে বের হয়ে সাথে আবিরকে নেয়, এর বাহিরে নেয় আরও কিছু এজেন্টকে। ওদের নিয়ে চলে আসে একটা জঙ্গলের ভেতরে। এখানে আমরা কি খুঁজবো? আমাদের কিছু খুঁজতে হবে না, যারা দরকার সে আমাদের খুঁজে নেবে। মানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তোকে তো কিছু বুঝতে হবে না, তুই বরং অন্য একটা দেখে যা। কোন দিকে যাব? আপাতত এই গাছের উপরে উঠে যা, তারপর কি করতে হবে তা আমি তোকে জানাবো। ঠিক আছে, তাই করব। কিছুক্ষণ পরে আকাশ একটু একটু করে পাহাড়ের অপর প্রান্তে যেতে থাকে। এদিকে আবির আর বাকিরা লক্ষ্য রাখতে থাকে। ওদের আজকের টার্গেট এখান থেকেই কিছু হিরোইন উদ্ধার করতে হবে, যা একটু পরে একজন লোক হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে। সেজন্য ওরা অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পরে একটা হেলিকপ্টার আসে, প্যাকেটগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তাহলে এখন কি অ্যাটাক করব? আগে আমাদের বুঝতে হবে এখানে কতজন লোক আছে, লোক অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। কিছু সময়ের পর কয়েকজন লোক বের হতে থাকে ওখান থেকে। ওরা বাক্সগুলো নিয়ে ভেতরে যায়। তখনই ওরা বুঝতে পারে এখানে কতজন লোক হতে পারে। এখানে একটু পরে আবির, আমি যখন বলবো তখনই তুমি অ্যাটাক করবে।
জি স্যার, তাই করব। কিছুটা কাছে এসে ওদের রুমের ভেতরে কি হচ্ছে তা দেখতে থাকে। কিছুটা সময় যাওয়ার পরে আবিরকে ইশারা করে। আবির যতগুলো লোকের মাথা দেখতে পায় ততগুলো লোককে মারতে থাকে। এভাবে মোটামুটি অনেকগুলো লোককেই মেরে ফেলে। এর ভেতরে ওদের দলের সর্দারকে ধরতে পারে। অনেক চেষ্টার পরে তোকে হাতে পেয়েছি, এখন বল কি করবি তুই? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এইগুলো আর কখনো করব না। ছেড়ে দিতে পারি কিছু শর্তে। কি শর্ত বলুন? তোকে বেশি কিছু করতে হবে না, তুই কার হয়ে কাজ করিস শুধু এইগুলো আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দেবো। আমি কার হয়ে কাজ করি এটা আমি নিজেই জানি না। এখানে প্রতি মাসে একবার করে হিরোইনগুলো আসে, সেগুলো এখান থেকে আমি লোকেদের মাধ্যমে সাপ্লাই করতে থাকি। ওরা এরপর হাত বদল করতে করতে কি করে তা আমি আর জানি না। তার মানে তুই বলবি না সবটা? যদি হিরোইন আসে তাহলে তোর উপরে যে আসে তাকে তুই ডলার দিস কিভাবে? ওই যে হেলিকপ্টার আসে ওর মাধ্যমেই ডলার পাঠিয়ে দিই। তা এই 1 মাসে ওই লোক কি তোর সাথে একবারও যোগাযোগ করে না? না স্যার, করে না। ঠিক আছে, কিন্তু তুই যাদের সাপ্লাই করিস তাদের নাম ঠিকানা সব কিছু আমাকে বল। কোনো উপায় না পেয়ে এক এক করে সবার ঠিকানা থেকে শুরু করে সব কিছু এক এক করে দিতে থাকে। এদিকে সব ইনফরমেশন নিয়ে রকিকে ওখানেই মেরে ফেলে। আসলে আপনারা নিজেরাও তো জানেন কিভাবে কি হয়, এরকমভাবে কেউ তো কাউকে ছেড়ে দেয় না, সে সবটা তো আপনারা নিজেরাও জানেন। ওকে মেরে যা হিরোইন ছিল সব কিছু ওখানে থাকা বাড়িসহ উড়িয়ে দেয়। এরপর সেই তথ্যগুলো এনে স্যারকে দেয়। স্যার এই নিন ওদের নাম ঠিকানা, এবার এই নাম ঠিকানা আপনি পুলিশের কাছে পাঠিয়ে দিন, ওরা তো বাকিটা দেখে নেবে। তাহলে আমি চলি তাহলে স্যার। তোমার দিকে অনেক তাড়া। কি করব, মেজর সাহেবকে তো পাহারা দিতে হবে। আকাশ, আমি একটা কথা জানতে চাই। কি কথা স্যার? কথাটা হচ্ছে, ইরা কি তোমাকে ভালোবাসে? আপনাকে কে বললো? তুমি যেদিন ইরাকে বাঁচিয়েছ, ইরা তোমার ব্যাপারে আমার সাথে কথা বলেই চলেছে। ওই দিন যাওয়ার আগে অনেকবার তোমার নাম্বার আর ঠিকানা চেয়েছিল। আসলে স্যার আমি নিজেই ওকে ভালোবেসে ফেলেছি, আর ও যখন আমাকে ভালোবাসে তখন এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার কাজের ব্যাপারে আমি কোনো কিছুই ওকে জানাতে দিব না স্যার। কোনো একটা সময় তো ঠিকই জানতে পারবে, তখন কি করবে? তখনকারটা তখন দেখে নেব, এখন আমি আসি। ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় কেউ কিছু জিজ্ঞেসও করেনি, সবাই আগের মতোই আকাশের সাথে মিলেমিশে থাকতে থাকে। ওনারা যে সবটা জানে তা আকাশকে কোনোভাবে বুঝতে দেয়নি। এদিকে আকাশও নিজের কাজটা করতে থাকে ভালোভাবে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তখন ইরা চলে আসে ওই রুমে, এসে আকাশের পাশে বসে। এতে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি এত রাতে আমার রুমে কেন? এসেছি তোমার সাথে গল্প করার জন্য। আমার সাথে আবার কেমন গল্প হবে তোমার? আচ্ছা, কখনো যদি তোমার পরিবারকে ফিরে পাও তাহলে কি করবে? হঠাৎ এরকম প্রশ্ন কেন? প্রশ্ন করার অনেক কারণ আছে, সেজন্য প্রশ্ন করছি। প্রথম অবস্থায় ওনাদের পাশাপাশি থাকার চেষ্টা করব, দেখব ওনারা আজও তাদের ছেলেকে মিস করে কিনা, ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাহ, ভালোই তো। তাহলে তুমি তোমার বাবা মাকে না খুঁজে এখানে কেন পড়ে আছো? আমি তো তোমার আঙ্কেলের জীবন বাঁচিয়েছি বলে উনি আমাকে আশ্রয় দিলেও। তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবে নাকি? তোমার বাবা মা, ওনাদেরও তো খুঁজে বের করতে হবে। ওনারা বেঁচে আছে কিনা সেটাই তো মনে নেই আমার। ও আচ্ছা, তা ওই 2 দিন কোথায় ছিলে? আমার কাজ ছিল বলে কাজ করতে গিয়েছি। আচ্ছা, আমাকে ভার্সিটিতে পৌঁছে দিবে, চলো। ঠিক আছে, চলো তাহলে। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে বের হয় ভার্সিটির দিকে। ওখানে ইরা তো রুমে চলে যায় ওর। এদিকে ভার্সিটিতে কোনো একটা দল বন্দুক নিয়ে ঢুকে পড়ে। তারা পুরো ভার্সিটিতে ঘেরাও করে রেখেছে, সাথে ভার্সিটিতে থাকা সব সিকিউরিটিকেও মেরে ফেলেছে। এদিকে প্রতিটা ক্লাসরুমে এসে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জিম্মি করে রেখে দিয়েছে। ওদের আসার খবর আকাশ আগেই বুঝতে পেরেছে, সেজন্য আগেই ওর এজেন্সি আর পুলিশকে কল করে সবটা জানিয়ে দেয়। এদিকে স্যার একটা কথা বলার ছিল। কি কথা? আকাশ স্যার কল করেছিল। কে বলেছে? আবির বাকিটা বলে ওনাকে। উনি শোনার পরে, তাহলে তুমি বাবু আর এখানে থেকে আরো 3 জন এজেন্ট নিয়ে নাও। পুলিশকে যখন বলেছে তখন পুলিশ এতক্ষণে চলেও গিয়েছে। কিন্তু স্যারের কোনো ক্ষতি হবে না তো? ওর ক্ষতি এত সহজে কেউ করতে পারবে না। তাহলে আমরা বের হলাম।
এদিকে আকাশ তো এখনও ভেতরে। 20 মিনিটের ভিতরে ওখানে পুলিশ, স্নাইপার সহ আরও 2টা বাহিনী এসে উপস্থিত হয়েছে। স্নাইপার বন্দুক তাক করে আছে। অর্ডার পেলেই ওরা গুলি করা শুরু করবে, কিন্তু পজিশন ঠিক না করা পর্যন্ত যদি গুলি করে তাহলে অনেকের প্রাণ চলে যেতে পারে। সেজন্য সেই সব দিকটাও ভেবে রেখেছে। এদিকে সবাই মোটামুটি রেডি। অন্যদিকে যারা পুরো ভার্সিটি দখল করে রেখেছে তারা সবাইকে নিয়ে একটা জায়গায় আনে। বস, সবাইকে নিয়ে আসবো। একটা জায়গায় হলে ভালো হয়, তাহলে সবাই একসাথে থাকা যাবে। যদি কোনো রকম ফায়ারিং হয় তাহলে তোমরা ওই দিকে গুলি করতে থাকবে আর আমি ওই দিকটায় গুলি করতে থাকবো। কিন্তু এদের উপর গুলি করলে তো ওরা আরো বেশি অ্যাটাক করবে আমাদের উপরে। আমার এখানে থাকা কিছু ছেলে মেয়ে আর স্যারদের আমাদের কাছে একান্তই জিম্মি করে রাখবো। ওদের মাধ্যমে আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে এখন কি করা যায়? ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুক, তাহলে আমরা বাকিটা ভেবে নেব। ঠিক আছে, তাই হবে। 1 ঘন্টা পার হয়ে যায়। নাই পুলিশের কাছ থেকে কোনো রিয়াকশন আসতেছে, আর নাই বা কিডন্যাপের কাছ থেকে কোনো কল আসতেছে। এক কথায় সবাই চুপচাপ নিজ নিজ জায়গায় থেকে। এদিকে আকাশও ওদের কাছে জিম্মি, কিন্তু ওই রুমে মাত্র 3 জন লোক। চাইলে ওদের খেলা শেষ করে দিতে পারে, কিন্তু ওরা 3 জন 3টা কোণায় আছে। একটা জনের উপরে আঘাত করা মানে বাকি 2 জন গুলি করতে থাকবে। এতে ছাত্রছাত্রীরাও মারা যেতে পারে। সেজন্য ওদের কথা চিন্তা করে চুপ করে আছে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ওরা সহ এতে হ্যাঁ বলে যোগাযোগ শুরু করে। তোমাদের ডিমান্ড কি সেটা তো বলো। আমাদের বেশি কিছু ডিমান্ড নেই। কিছু লোক আমাদের আস্তানা থেকে হিরোইন ফুরিয়ে দিয়েছে। ওখানে $100 মিলিয়ন দাম ছিল। আমাকে সে ডলার দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কথাটা শুনে আবির, বাবু আর আকাশ বুঝতে পেরেছে ওরা আসলে ওই লোকগুলো, কিন্তু এরা এত কিছু কিভাবে জানে সেটাই ওরা বুঝতে পারছে না। এদিকে পুলিশ তো এই ব্যাপারে কিছুই জানে না। তখনই দেখো, আমাদের মধ্যে কেউ এই কাজটা করেনি, সেই জন্য তোমাদের এটাই ভালো হবে এখান থেকে চলে যাওয়া। আমরা এরকম ভাবে বললে তো শুনবো না। আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, আমাদের একটু সময় দাও, আমি খোঁজ নিয়ে দেখতেছি। এই কথা বলে কল তো কেটে দেয়। তখনই আবির আর বাবু এসে পুলিশ অফিসারকে নিজেদের পরিচয় দিয়ে সেই কাহিনীগুলো বলে। উনি তো পরিচয় পেয়ে ওদের স্যালিউট দেয়। একটু পরে ওরা ওদের স্যারের সাথে কথা বলে। এদিকে উনি আবারও সরকারকে কথাটা বলে। ওখান থেকে আবারও প্রেশার দিয়ে বলতেছে কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। পরে এজেন্সি স্যার আবারও বুঝতে থাকে। দেখুন, আমরা আপাতত ওদের কথাটা মেনে নেই। আমরা কিন্তু চাইলে সব লোকদের মেরে ফেলতে পারবো, কিন্তু এতে ওখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকও মারা যেতে পারে। তখন তো দেশেরই ক্ষতি। তার উপর পুরো ফার্সিতে ওরা বোমা রেখেছে। আমি আপাতত ওই দিকের ব্যবস্থা করতেছি। ততক্ষণে আপনি ডলার দেওয়ার কথা বলে ওদের কিছুটা সময় একটু ব্যস্ত রাখার চেষ্টা করেন। সেজন্য ওদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়, কেননা এতগুলো ডলার ওরা বললেই তো আর দিয়ে দেবে না। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। আস্তে আস্তে ও লোক সরিয়ে নিতে থাকে, মানে সুযোগ মতো লোকেদের মারতে থাকে এক এক করে। এদিকে বাকি এজেন্টগুলো ভার্সিটিতে থাকা সবগুলো বোমা নষ্ট করতে থাকে। অনেকটা সময় পরে ওরা সবগুলো বোমা নষ্ট করে ফেলে। এদিকে এই লোকগুলো আস্তে আস্তে বুঝতে পারে যে ওদের লোক কমে যাচ্ছে ধীরে ধীরে। সেজন্য ওরা বাকি সব কিছু চেক করতে থাকে। ওই সুযোগে আকাশ ওদের মধ্যে যাকেই একা পাচ্ছে তাকেই মেরে ফেলতেছে। এভাবে কিছুক্ষণ পরে লোকের সংখ্যা একদম কমে যায়। ততক্ষণে বাকি পুলিশ আর এজেন্টগুলো ভেতরে চলে আসে। ওরা এসে বাকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে খবর তো জানলেন। অন্যদিকে ডেভিল যখন সবটা জানতে পারে তখনই, আমার এত সুন্দর প্ল্যান কে এভাবে নষ্ট করে দিল? বস, সেটা তো জানি না, তবে যেই করুক না কেন ও কিন্তু অনেক সাহসী হবে মনে হচ্ছে। আমি এখানে ওই ছেলের বাহবা শুনতে আসিনি, এসেছি ওই ছেলের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। বস, ওখানে থাকা সিসিটিভি থেকে ওই ছেলেটার ছবি আমরা পেয়েছি, যে আমাদের কাজে লাগবে অনেক। দেখি তো কোন ছেলে। ডেভিল ছবি দেখে চমকে ওঠে, কেননা একে তো ডেভিল আগেও কোথাও যেন দেখেছে, কিন্তু এখন ডেভিল ঠিক মনে করতে পারছে না।
এদিকে আকাশ তো ওর মতো কাজ করে যেতে থাকে। রাতে বাসায় ফেরে তখন এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাইরে আমার কাজ ছিল। কাল আমি একটু বের হব, সেজন্য সকাল সকাল উঠে পড়িও। ঠিক আছে, তাই হবে। ওপরে এসে শুয়ে পড়ে। তখনই ওখানে আর ইরা আসে। তুমি বারবার এই রুমে আসো কেন? তোমাকে ছাড়া যে আমার ঘুম আসে না। এতগুলো বছর যেভাবে ঘুমালে এখন সেভাবে ঘুমাও। কিন্তু এখন আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। আমাকে ছাড়া কেন হবে? আমি যে তোমাকে ভালোবাসি আকাশ, তোমাকে আমার জীবনসঙ্গী করতে চাই। তুমি তো জানো আমি এই বাড়িতে শুধুমাত্র একজন বডিগার্ডের মতো হয়ে এসেছি। সেখানে যদি তুমি আমাকে এখন এসব বলো তাহলে তো। এত কিছু জানি না আমি। তুমি আমাকে বিয়ে করবে কি না তা বলো। কিন্তু তোমার পরিবার? পরিবারকে আমি মানিয়ে নেব। তোমার পরিবার আজও মানবে তো? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সবটা সামলে নেব। ঠিক আছে, তাই হবে। যদি সবাইকে মানতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। এদিকে ইরা তখন চলে যায়। অন্যদিকে আকাশ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে বের হয় শাহজাহান চৌধুরীর সাথে। অন্যদিকে ইরা ওর বাবা মা আর পারুল আক্তারকে বলে বিয়ের কথা। ওনারাও শুনে খুশি হয়েছে। কেন খুশি হয়েছে তা তো আপনারা জানেন, সেজন্য নতুন করে আর বলার মতো কিচ্ছু হয়নি। এদিকে আকাশ তো শাহজাহান চৌধুরীর সাথে আর্মি ক্যান্টনমেন্ট এসেছে। ওখানে ওনার ফিঙ্গারপ্রিন্ট একটা মেশিন থেকে চেঞ্জ করা হবে, সেজন্য ওনাকে এভাবে নিয়ে আসা। কিছুক্ষণ পরে ওখানকার কাজ শেষ করে চলে আসে বাসায়। বাসায় এসে দেখে সবাই বসে আছে। কি ব্যাপার, সবাই এভাবে বসে আছো কেন? আমরা তো ইরার বিয়ে নিয়ে কথা বলছিলাম। ইরার বিয়ে? কার সাথে? ছেলে আমাদের পছন্দ করা শেষ। তাছাড়া ইরা যখন নিজে ছেলেটাকে পছন্দ করেছে তখন সেখানে তো আপত্তি করার মতো কোনো কিছু যায় না। তা ছেলেটাকে? ছেলেটা আকাশ। ইরা ওকে ভালোবাসে, সেই জন্য আমি চাই ওদের 4 হাত এক করে দিতে। এখন তুই আকাশের সাথে কথা বলে দেখ এই বিয়েতে আকাশ রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে আমি 3-4 দিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দেব। তা আকাশ, তোমার কোনো আপত্তি নেই তো? না আঙ্কেল, আপনাদের যখন কোনো আপত্তি নেই তখন আমারও কোনো আপত্তি নেই। কিন্তু আমার সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে এরকম ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? দেখো, এতগুলো দিন তো তোমাকে দেখলামই। তাছাড়া তুমি নিজেই তো বলেছো তোমার এখানে কেউ নেই। সেখানে আমার মেয়েকে বিয়ে করে এই বাসায় থেকে যেতে পারো। তোমাকে কোনো কাজও করতে হবে না। যদি তুমি বসে খেয়ে থাকতে অসুবিধা হয় তাহলে তোমাকে একটা ব্যবসায়ী ধরিয়ে দিব আমরা। না থাক, ব্যবসায় লাগবে না। শুধু আমার প্রয়োজন পড়লে আমাকে বাসার বাইরে যেতে দিলেই হবে। ওটা দেখার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আল্লাহ জানে কপালে কি আছে। কি ভাবছো? কই কিছু না। তাহলে আকাশ, কাল থেকে আমরা বিয়ের কাজ শুরু করি। তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদের জানিয়ে দিও। জি, জানাবো। এদিকে এরা বিয়ের আয়োজন করতে থাকে। অন্যদিকে আকাশ ওর এজেন্সি এসে মোটামুটি আবির বাবু আর ওর স্যার সাথে আরও 2 জন এজেন্টকে আসতে বলে। আসলে আরও অনেকেই বলেছে, কিন্তু এজেন্সিতে কাজ থাকার কারণে ওর স্যারের সাথে পরামর্শ করেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এদিকে বিয়ের কাজ শুরু হয়ে যায়। বিয়ের দিন আকাশের পক্ষ হয়ে ওরা 5 জন আসে। একে একে আকাশ ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখানে আশ্চর্য বিষয় হলো শাহজাহান চৌধুরী আকাশের স্যারকে চেনা চেনা লাগছে ওনার, কিন্তু কোথায় দেখেছে সেটা খেয়াল করতে পারছে না। এদিকে কাজী এসে যখন বরকনের পরিচয় জানতে চায় তখন ওরা পরিচয় বলতে থাকে। পরিচয় শুনে শাহজাহান চৌধুরী অনেক খুশি হয়। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। এদিকে আবির আর বাবু মিলে আকাশের জন্য বাসর ঘর সাজাতে থাকে। অন্যদিকে আকাশের স্যার বাকি 2 এজেন্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সত্যি আকাশ অনেক লাকি। কি করে? যাকে বাঁচিয়েছে আজকে তার সাথেই বিয়ে হচ্ছে। আকাশ ওর লাইফে অনেক কষ্ট করেছে। সবটা তো দেখেছি আমি। এখন যদি একটু সুখের দেখা পায়। নিশ্চয়ই পাবে। রুম সাজানো শেষ। এদিকে ইরা তো রুমে এসে সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে। অন্যদিকে আকাশ রুমে ঢুকতে যাবে, আবির আর বাবু ডলারের জন্য আটকে রাখে। এখানে কোনো ছাড় হবে না। আমার মানিব্যাগ তো রুমে। আমি নিয়ে আসতেছি। তোকে আনতে হবে না, ভাবিকে বলি উনি নিয়ে আসবে। সেজন্য আবির ইরাকে ডাক দেয়। ইরা এরপর কথা বলে বুঝতে পারে আকাশের মানিব্যাগ কোথায় রেখেছে সেটা তো আমি জানি না। টেবিলের ড্রয়ারে রাখা হয়েছে। এদিকে ইরা মানিব্যাগ বের করে।
কী আছে তা দেখতে থাকে, সাথে কিছুটা চমকে ওঠে। কেন চমকে ওঠে তা আপনাদের পরে জানাবো, আগে ওদের ডলার দিয়ে বিদায় করি, নয়তো সারা রাত এখানে পার করে দিতে হবে। ওদের ডলার দিয়ে বিদায় করে ভেতরে চলে আসে। এরপর কি হয়েছে তা আশা করি আপনাদের আর বলতে দিতে হবে না, এটা এখন সবাই জানে, সেজন্য নতুন করে বলার মতো কিচ্ছু হয়নি। পরের দিন সকালে ওরা গোসল করে যে যার মতো নিচে আসে। এদিকে এরা তো খেতে থাকে। তখনই আচ্ছা আকাশ, তোমার বাবা মা কি বেঁচে আছে? কথাটা শুনে চমকে ওঠে, কেননা ওর বাবা মা তো ওর সামনে। যদি এখন বলে বেঁচে নেই তাহলে তো অনেক বড় ভুল করবে, সেজন্য ওনারা বেঁচে আছে কিনা আমি তা জানি না, কেননা 18 বছর আগে আমি ওনাদের থেকে হারিয়ে গিয়েছিলাম। সেজন্য এতগুলো বছর পরে ওনারা কোথায় আছে, কি করতেছে, আমার সেসব মনে নেই। যদি কখনো ওনাদের খুঁজে পাও তখন কি করবে? আগে দেখি ওনারা আমাকে চিনতে পারে কিনা, যদি চিনতে পারে তখনই পরিচয়টা দিয়ে দেব। ঠিক আছে, বলে দিও। কিছুক্ষণ পরে আকাশ খেয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইরা আর বাকিরা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে কি করা যায়। সন্ধ্যের পরে আকাশ বাসায় ফেরে। তখন ইরা পুরনো কিছু শার্ট প্যান্ট সাথে আর কিছু খেলনা এনে রাখে। আকাশ ভেতরে এসে এইসব দেখে চমকে ওঠে, কেননা এইসব কিছু আকাশের ছিল, যে আকাশ ছোটোবেলায় এইগুলো দিয়ে খেলা করতো। কিন্তু এইগুলো এখানে দেখতে পেয়ে আকাশ কিছুটা অবাক হয়। তখন সামনে তাকিয়ে দেখে ওর বাবা মা দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে, যা দেখে আকাশ আর নিজেকে ধরে রাখতে পারেনি। ওনাদের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কয়েক মিনিট যাওয়ার পরে তুই যখন সবই জানিস তখন কেন তোর পরিচয় আমাদের বলিসনি? আমি চেয়েছিলাম আজও তোমরা আমায় মনে রেখেছো কিনা তা জানার জন্য, তোমাদের পরিচয় জানাইনি। কিন্তু তোমরা কি করে জানতে পারলে? আমরা তো অনেক আগের থেকেই জানি, তাছাড়া ইরা আমাদের সবটা বলেছিল। এরা কি করে জানে? তুমি যে আমাকে কাহিনী বলেছিলে সেখান থেকে সবটা জানতে পারি আমি। বাহ, তুমি তো দেখি আমার থেকেও ফার্স্ট। দেখতে তো হবে কার বউ আমি। আকাশ, তোকে রফিকের সাথে ওর ব্যবসায় দেখাশোনা করতে হবে। কিন্তু তা সম্ভব না। আরে আমি তোমার শ্বশুর, আমার বিজনেসে তুমি আসলে এতে তো আমার উপকারই হবে। লোকে কি বললো তা জানার দরকার নেই। না থাক, আকাশ বর্তমানে যেভাবে আছে সেভাবে ভালো আছে, ওকে আমাদের কোম্পানিতে আসতে হবে না। তুই যখন বলছিস তখন থাক, কিন্তু আকাশ করে কি বর্তমানে? আকাশ কিন্তু বলতে যাবে তখনই থাক সেসব কথা, আমি ওর থেকে জেনে নিয়ে তারপর তোমাকে জানাবো। ঠিক আছে আকাশ, তুমি যাও তাহলে। আচ্ছা, আমি রুমে গেলাম। আকাশ যাওয়ার পরে এরা বাকিদের আকাশের ব্যাপারে বলে। ওনারা তো নিজেরাই শুনে অবাক হয়ে যায়। ইরা, তুমি কি শিওর? জি আব্বু, আমি শিওর। আকাশ নিজে কি তোমাকে বলেছে কথাটা? আমি নিজে জানতে পেরেছি, সেজন্য আমি ওকে আর কিচ্ছু বলিনি, নাই জানতে দিয়েছি। বাহ, আমার জামাই তো তাহলে। কিন্তু ও যেন বুঝতে না পারে। আচ্ছা, আমি রুমে গেলাম। ইরা রুমে এসে দেখে আকাশ রুমে নেই, সেজন্য বারান্দায় দেখতে থাকে, কিন্তু সেখানেও নেই। বারান্দা থেকে বের হতেই আকাশ সামনে চলে আসে। তুমি বারান্দায় কেন এলে? তোমাকে রুমে পাইনি বলে আমি বারান্দায় এসে দেখছিলাম তুমি আছো কি না, কিন্তু তুমি তো ভূতের মতো এসে চমকে দিলে আমাকে। তা সকালে কোথায় গেলে? তুমি জানো না নতুন বউকে একা রেখে কোথাও যাওয়া ঠিক না। এটা তো তোমারই বাড়ি, তাছাড়া তোমার বাড়িতে তো তোমার একা লাগার কথা না। তাও বুঝো না কেন তুমি? আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? এই, তোমার কি একটু লজ্জা লাগছে না? লজ্জা তো তোমার পাওয়ার কথা। আমার কেন লজ্জা পাবে? এই যে আমাকে, না থাক, হানিমুনে কোথায় যাবে তা ঠিক করে আমাকে জানাও। ঠিক আছে, জানাবো। রাতে ওরা ঘুমায় পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে আসে এজেন্সিতে। ওখানে আকাশকে দেখে অবাক হয় বাকিরা। একদিন না যেতে এই সরাসরি চলে এসেছেন, ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছুই না। আচ্ছা, স্যার কোথায়? ওনার কেবিনে আছে। ঠিক আছে, যাচ্ছি আমি। ওনারা কেবিনে এসে কথা বলতে থাকে। তখন উনি জানায়, আকাশ, খবর পেয়েছি ডেভিল এখন লন্ডনে আছে, সেজন্য তুমি লন্ডনে এসে ওর খোঁজ খবর নাও। কিন্তু স্যার, ইরাকে রেখে এলে বাসার সবাই তো। তার জন্য আমি প্ল্যান করে রেখেছি তোমাদের দুজনের জন্য হানিমুন আমার তরফ থেকে। আর তুমি সময় করে শুধু তথ্য বের করে নিলেই হবে, এতে হানিমুনের নাম করে সহজেই তুমি চলে যেতে পারবে। কথাটা কিন্তু ঠিক বলেছেন। তাহলে যাচ্ছি কবে? আগে তোমার বউয়ের সাথে কথা বলে দেখো,
সে কখন যেতে চায় সে অনুযায়ী আমাকে তারিখ বললে আমি টিকিট কেটে দেব। তাহলে আমি এখন চলি। বিকালে বাসায় এসে ইরাকে হানিমুনের কথাটা জানায়। ইরা তো অনেক খুশি হয়, কিন্তু ইরা এটা জানে না আকাশ হানিমুনের পাশাপাশি অন্য কাজেও যাচ্ছে। তাহলে কবে যাচ্ছি আমরা? বাবা মাকে জিজ্ঞাসা করিনি। ওনাদের আবার কেন জিজ্ঞেস করতে হবে? ও তুমি বুঝবে না। রাতে খাবার খাওয়ার সময় ইরা পরিবারের সবাইকে জানায় ব্যাপারটা। সবাই শুনে কিছুটা লজ্জা তো পায়, তাও কিছু না বলে চুপচাপ আছে। আরে বলবে তো তোমরা, কবে যাব আমরা? তোর যখন ইচ্ছে হয় তখন গেলেই হবে। ঠিক আছে। রাতের ঘুমানোর সময় ইরা আকাশকে বলতে থাকে। আকাশ আবারও ওর স্যারকে বলে দেয়। উনি টিকিট করার ব্যবস্থা করে, টিকিট কেটে তারিখ জানিয়ে দেয়। 3টা দিন পরে ওরা বের হয় যাওয়ার জন্য। তখন দোয়া করি তোরা সুখে থাকিস আর ভালো ভালো ফিরে আসিস। আকাশ, ইরার খেয়াল রেখো। জি অবশ্যই রাখবো। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন, আমি লোক পাঠিয়ে দেব। কথাগুলো বলে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেলে ওদের রুমের ব্যবস্থা করেছে, কেননা এখানে আকাশকে সেফ থাকতে হবে সেজন্য। পরের দিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। মোটামুটি ওরা ওই দিন অনেক ঘোরাঘুরি করে। একদিন ঘুরেই ইরার শরীর দুর্বল হয়ে যায়। আমি তো হাঁটতে পারছি না, কোলে নিয়ে চলো আমাকে। তাই বলে এতগুলো লোকের সামনে নেব? আমি তোমার হবু বউ, বুঝলে? কি আর করবে, কোলে নিয়েই হাঁটতে থাকে। প্রথম দিন ওদের ভালোই কাটতে থাকে। পরের দিন ইরা যাবে না বলতেছে, সেজন্য তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থেকে ঘুরে আসি। আমাকে নিয়ে যাও। তোমার শরীর দুর্বল, সেজন্য আমার মনে হয় না তোমার জ্বরটা ঠিক হবে। ঠিক আছে যাও তাহলে, তবে কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না। আরে তেমন কিছুই হবে না। তাহলে একটা পাপ্পি দিয়ে যাও। ঠিক আছে। পাপড়ি দিয়ে চলে আসে। এরপর ডেভিলের ব্যাপারে খোঁজ নিতে থাকে। অনেকজনকে জিজ্ঞেস করার পরে জানতে পারে অনেক তথ্য। সেই সব তথ্য আবারও আকাশ ওর স্যারকে জানিয়ে দেয়। উনি জানার পরে, তুমি শিওর তো? জি শিওর। তাহলে তো তোমার এখন দেশে আসা দরকার। আগে ডেভিল দেশে ফিরে আসুক, তারপর আমি আসতেছি। তুমি তো বললে ও 2 দিন পর আসবে। কিন্তু বলা তো যায় না, কখন আবার মত চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি তাহলে সবটা শিওর হয়ে জানিয়ে দিও আমাকে। এই দিকটা তো গেল। অন্যদিকে পরের দিন আবারও ইরাকে নিয়ে বের হয়। তবে এবার ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এবার আকাশ সবার সাথেই ফোনেই যোগাযোগ করতে থাকে। ওখানে ওরা আরও 3 দিন থাকে। তখন আকাশ জানতে পারে ডেভিল দেশে ফিরেছে। সেজন্য আকাশও এবার দেশে ফেরার জন্য প্রস্তুতি নেয় আর ইরাকে জানায়। ইরারও থাকতে ইচ্ছা হলো না, কেননা এখানে মোটামুটি 6 দিন থেকেছে। সেজন্য ওই দেশ থেকে চলে আসে নিজের দেশে। বাসায় ফিরে, তুমি রুমে যাও, এইগুলো নিয়ে আমি বের হব। এখন আবার কোথায় যাবে? কাজ আছে আমার, ফিরতে 1-2 দিন লেট হতে পারে। আর হ্যাঁ, আমার মোবাইল বন্ধ থাকবে, সেজন্য কল দিয়ে না পেলে চিন্তা করো না। কথা দাও তুমি ফিরে আসবে। কথা দিলাম আমি তোমার কাছে ফিরে আসবই। আচ্ছা সাবধানে যাও। এরা তো রুমে যায়। এরপর পরিবারের বাকিদের বলে চলে আসে ওখান থেকে এজেন্সিতে। যা যা বলেছি সবটা কি রেডি করা হয়েছে? সবটা করা হয়েছে, শুধু আপনার জন্য অপেক্ষা। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, কেননা আজকে আবার ডেভিল ফিরে যাবে আর ওই দেশে গেলে আমরা কোনো কিছু করতে পারবো না। তাহলে স্যার চলি আমরা। ঠিক আছে যাও তাহলে, ডেভিলের খেলা শেষ করে তারপর আসিও। জি স্যার, তেমনটাই করব। এই বলে এরা বেরিয়ে পড়ে একটা দ্বীপের দিকে। তবে ওই দ্বীপে ওরা সরাসরি এবার হেলিকপ্টার নিয়ে আসে, কেননা ওদের পুরো টার্গেট এখানে থাকা সবাইকে একে একে মেরে ফেলা। কিন্তু দ্বীপের কাছে যেতেই দ্বীপ থেকে কেউ আবারও আক্রমণ করতে থাকে। সেজন্য আকাশা যারা কাছে এসেছে তাদের একটা হেলিকপ্টারে আঘাত লাগে। সেজন্য ওটা উঠতে না পেরে পানিতে পড়ে যায়। সেজন্য আকাশসহ বাকিরা দড়ির সাহায্য নিয়ে নিচে নামে। এরপর বাকিটা সাঁতার কেটে যায়। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে ওখানে। এদিকে, কি ওরা চলে এসেছে? এক কাজ করো, সবাই মিলে হামলা করতে থাকো ওদের উপরে। এক কথায় ওদের কাউকে বাঁচতে দেওয়া যাবে না। জি বস, তাই করতেছি। এরাও নিজেদের কেবিন থেকে বের হয়ে আক্রমণ করতে থাকে।
ওইদিকে আকাশ তো সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। একে একে গ্র্যানেড কামান দিয়ে বাসাগুলো নষ্ট করে দিতে থাকে। কিছুটা সময়ের পরে ওরা মোটামুটি অনেক কিছুই নষ্ট করতে পেরেছে। সেজন্য ওরা তো অনেক কাছে চলে এসেছে, এখন উপায় কি? বস, আপনি এখান থেকে পালিয়ে যান, আমরা ওদের দেখে নিব। কিন্তু তোমরা তো কোনোভাবেই ওদের সাথে পেরে উঠবে না। তাও বস, যতক্ষণ আছি ততক্ষণ আমরা লড়াই করেই যাব। কিন্তু পালাবো কি করে? আমাদের হেলিকপ্টারগুলো তো নষ্ট করে ফেলেছে। পানিতে স্পিরিট বোট রাখা আছে, ওটা দিয়ে পালিয়ে যান। আমি সাথে করে কিছু লোক পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে। ঠিক আছে, তাই করো তাহলে। এদিকে ডেভিল তো স্পিড বোটে উঠে পড়ে, ওর সাথে আরও কিছু লোক উঠে পড়ে। এরা এখান থেকে পালাতে থাকে। তখনই স্যার, ওরা তো পালাচ্ছে। আকাশ তাকিয়ে দেখে ওরা চলে যাচ্ছে, কিন্তু আশেপাশে আর কোনো বোর্ড নেই যে আকাশ ওটাতে উঠে পড়বে। সেজন্য ওপর থেকে ওদের হেলিকপ্টার নিচে নামাতে বলে। হেলিকপ্টার নিচে নামে, ওটার মধ্যে উঠে পড়ে, সাথে আরও 20 জন এজেন্ট নিয়ে নেয়। আমি টেবিলকে দেখতেছি, তোমরা এই দিকটা দেখো। জি, তাই হবে। এরা এই দিকে দেখতে থাকে। অন্যদিকে আকাশ হেলিকপ্টার দিয়ে ডেভিলের কাছে চলে আসে। ডেভিলের লোকেরা গুলি করতে থাকে, কিন্তু হেলিকপ্টার আর বোর্ডের গতি আলাদার জন্য ওরা নিশানা ঠিকমতো লাগাতে পারছে না। এদিকে আকাশ ডেভিলের দিকে একটা মিসাইল মারে, যা 10 সেকেন্ডের ভেতরে পুরো স্পিড বোর্ড উড়িয়ে দেয়। কিছুক্ষণ ওরা দেখতে থাকে সবাই মারা গেছে কিনা। যখন পুরোটা শিওর হয় তখন ওরা আবিরকে জানায়। আবির, এই দিকটা শেষ, তোমার ওই দিকটা? পুরো দ্বীপ উড়িয়ে দিয়েছি। চলো তাহলে এখন ফিরে যাই। ওখান থেকে ওরা চলে আসে এজেন্সিতে। ওখানে ওর স্যার তো সবটা শুনে অনেক খুশি হয়। সত্যি আকাশ, তুমি না থাকলে আমার এজেন্সির যে কী হতো। স্যার, যখন আমি থাকবো না তখন দেখবেন আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। আচ্ছা, তুমি তাহলে এখন ফিরে যাও। জি স্যার, যাচ্ছে। এদিকে আকাশ ফিরতে থাকে, অন্যদিকে পরিবার তো টেনশনে শেষ। কিছুক্ষণের মধ্যে আকাশ ফিরে আসে। ওকে দেখে ইরা জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ তো অবাক হয়। কি হলো, এরকম করছো কেন? কথা দাও তুমি এই চাকরি ছেড়ে দিবে। কোন চাকরি? তুই যে একজন র এজেন্ট সেটা কিন্তু আমরা জানতে পেরেছি, আর আমরা চাই না তোকে হারাতে। তোমরা কিভাবে জানলে? বাসরাতে আমি যখন তোমার মানিব্যাগ খুঁজছিলাম তখন তোমার মানিব্যাগে একটা কার্ড দেখি, তখনই আমি জানতে পারি। এরপর আমি বাকিতে জানাই। বাহ, তাহলে তুমি দেখি সব কিছুই আগে থেকে জেনে যাও। শত হোক এজেন্টের বউ বলে কথা, এতটুকু তো জানা থাকতেই হয়। আকাশ, আমি বলি কি, তুই এজেন্সিটা ছেড়ে দে। এ কাজে রিস্ক অনেক। তুই জানিস না আমরা কতটা টেনশনে থাকি সারাক্ষণ। কিন্তু মা, এরকমভাবে আমি চাইলেও তো ছাড়তে পারবো না এজেন্সি। কেন পারবি না? বাবা, বোঝার চেষ্টা করো। আমাদের যেসব ট্রেনিং দেওয়া হয় এতে করে আমাদের কেউ মারবে এটা তো সম্ভব না। তাছাড়া বোঝার চেষ্টা করো ইরা। ঠিক আছে, যাও, তোমাকে পারমিশন দিলাম। সত্যি বলছো তো? কিন্তু লাভ আর কই হলো? কেন, কি হয়েছে? আমি সিক্রেট র এজেন্ট হয়ে আর থাকতে পারলাম কই? ওইটাই তো আমার ব্যাড লাক। কথাটা শুনে আকাশ তো মনমরা করে ফেলে, কিন্তু বাকি সবাই হেসে দেয়। এতে আকাশও না চাইতে হেসে দেয়। আর এখানেই গল্পটা শেষ হলো। এবার অনেকে বলবে ভাই গল্পের শেষের দিকটা ভালো হয়নি। সেজন্য শেষের দিকটা কীরকম হলে ভালো হতো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।